আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 57 নম্বর ক্লাস। আমরা কোর্সের একদম শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় অলমোস্ট শেষ। কারণ আজকে আমরা আজকের যে ক্লাসটা হবে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রিডিং পার্ট 2। আজকেই পড়ানো শেষ। আমাদের মূল পড়া তো আগেই শেষ হয়ে গেছে। তো প্র্যাকটিক্যাল রিডিং এর উপর দুইটা ক্লাসের প্ল্যানিং ছিল। একটা ক্লাস এর আগে হয়েছে, আজকে প্র্যাকটিক্যাল রিডিং পার্ট 2। এরপরের যে ক্লাসটা হবে 58 নম্বর ক্লাস, এই ক্লাসের মাধ্যমেই আমাদের অফিসিয়ালি কোর্সটাকে সমাপ্ত ঘোষণা করা হবে। তো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল রিডিং দেখব, এবং এরপরের ক্লাসে কিছু প্রশ্ন উত্তর, আপনারা যে প্রশ্নগুলো করেছেন, এবং কিছু সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা নিয়ে আমি বেশ এক্সাইটেড, অনেক আনন্দ লাগতেছে। আমরা জানি যে আমাদের এই কোর্সে অনেক স্টুডেন্ট আছেন যারা কোনোদিন স্কুলে যান নাই। অনেক স্টুডেন্ট আছেন ক্লাস 1 পাস 2 পাস 5-এর নিচে। হ্যাঁ, ওই পড়ছিলেন ছোটবেলায়, সব ভুলে গেছেন। হ্যাঁ, আমাদের এই ব্যাচে যেসব স্টুডেন্ট আছেন অনেকের বয়স কিন্তু 50+। হ্যাঁ, আমাদের ব্যাচের মধ্যে 63 বছর বয়সী স্টুডেন্টও আছে। সো এই বয়সে আপনারা মানে মানে ভুলে যাওয়া জিনিস, রিডিং না পড়তে পারার যে সমস্যাটা, সেটা যে সমাধান হচ্ছে, এটা দেখতে পেয়ে খুব আনন্দ লাগতেছে। আমরা এর আগের ক্লাসে দেখছি আমরা। তো এর আগের যে প্র্যাকটিক্যাল রিডিং এর ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমরা বাংলাদেশের বোর্ড বই অর্থাৎ ক্লাস 8-এর বই থেকে একটা গল্প নিয়ে আমরা পড়ছি। আর আজকে যে কাজটা করছি খুব ইন্টারেস্টিং। আজকে যে কাজটা করছি যে মোবাইল ফোন নিয়ে রাস্তায় বের হয়ে গেছিলাম, রাস্তায় হাঁটতে গিয়ে ব্যাংকে ঢুকছি, ব্যাংকে যে বিভিন্ন ইংরেজি লেখা থাকে সেগুলো ছবি তুলছি। তারপরে আমার যে এলাকার ভিতরে যদি হসপিটাল থাকতো তাহলে হসপিটালেও ঢুকতাম, কিন্তু এখানে হসপিটাল নাই, আশেপাশে একটু দূরে আছে। মোটামুটি বেশ কিছু ছবি তুলে আনছি রাস্তাঘাট থেকে আর কি, আপনারা দেখতে পারবেন, ছবির মাধ্যমে আমরা দেখাবো। ওই রাস্তাঘাটের যে ব্যানার গুলো আছে, পোস্টার গুলো আছে, যে সাইনবোর্ড গুলো আছে, সেই সাইনবোর্ড গুলো আমরা পড়তে পারি কিনা সেগুলো আমরা চেক করে দেখবো ইনশাল্লাহ। শুনেন, আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে শেখানো না, জাস্ট এটা প্রুফ করা যে আমরা এতদিন যা পড়ছি, এই যে দেখেন আমাদের নলেজ দিয়ে আমরা সাইনবোর্ড পড়তে পারি। হ্যাঁ, আমরা একটা ব্যানার পড়তে পারি, ইংরেজি ব্যানার পড়তে পারি, ইংরেজি কোথাও লেখা থাকলে আমরা পড়তে পারবো। এই জিনিসটা প্রুফ করা। ঠিক আগের ক্লাসেও কিন্তু আমি সেম কথাটাই বলছিলাম, যে পুরা বোর্ড বই পড়ানো আমার উদ্দেশ্য না। একটা গল্প পড়াইছি এটা বোঝানোর জন্য যে দেখেন আপনারা পারেন। মাঝখানে দুই একটা শব্দ পারবেন না, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ক্লাসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। চলুন তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের আজকে এই ক্লাস প্র্যাকটিক্যাল ইংলিশ রিডিং পার্ট 2 এই ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 57 নম্বর ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, শুরু থেকে ছিলাম। প্রত্যেকটা ক্লাস আমি নিয়েছি, আমাদের কোনো ব্যাকআপ টিচার ছিল না, আমরা রাখিনি। তো যাই হোক বন্ধুরা, আমাদের যে কোর্স, আমরা এই কোর্সের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কোর্সের নাম হচ্ছে জিরো থেকে ইংরেজি রিডিং। দীর্ঘ 56-57 নম্বর ক্লাসে এসে আমরা আজ পৌঁছেছি, একদম কোর্সের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংরেজি রিডিং। হ্যাঁ, এর আগের ক্লাসও আমরা করেছি, আজকের ক্লাসও এই কাজটা আমরা করব। তো খেয়াল করুন বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 57 নম্বর ক্লাস, সেকশন 8-এর লেকচার 5। আজকের ক্লাসের যে শিরোনাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ রিডিং পার্ট 2। প্র্যাকটিক্যাল ইংলিশ রিডিং পার্ট 2। আচ্ছা, বললাম না আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। দেখেন স্ক্রিনে আমার একটা সেলফি দেখতে পাচ্ছেন, তাই না? এটা কিসের সেলফি? হ্যাঁ, সেম টি শার্টটাই পরা। আমি রাস্তায় বেরিয়েছিলাম। হ্যাঁ, কখনো কোনো ক্লাস ডিজাইন করার জন্য রাস্তায় বেরোই না। এর আগে যত ক্লাস ডিজাইন করছি সব টেবিলে বসে ডিজাইন করছি। কিন্তু যেহেতু এটা প্র্যাকটিক্যাল রিডিং, তাই না? প্র্যাকটিক্যাল রিডিং মানে কি, মানে বাস্তব ধর্মী যে রিডিংটা আর কি। তো এই ক্লাসের কন্টেন্ট গুলো সাজানোর জন্য আমি ফোন হাতে বাইরে গেছিলাম, এবং আমার যে অফিসের যে লোকেশন, বাংলা মোটর এরিয়াতে, এইখানে আমি হাঁটতে বেরোইছিলাম, এবং আহ ইংলিশ যে সাইনবোর্ড গুলো আছে সেগুলো আমি ছবি তুলে নিয়ে আসছি, এই আর কি। তো যাই হোক, আমি এই ছবিগুলো তুলছি আর কি। আপনার ব্যাংক ব্যাংক থেকে তুলছি, তারপর রাস্তার ভিতরে তুলছি, পরে একটা টাইলস এর দোকানে গেছিলাম, সেখানে তুলছি, তারপর একটা ইলেকট্রনিক্স এর দোকানে ঢুকে সেখানে তুলছি। মানে বিভিন্ন ক্যাটাগরির ছবি। আমি আবারও বলি, যদি আমার বাসার আশেপাশে বা অফিসের আশেপাশে হাসপাতাল থাকতো
তাহলে আমি কি হাসপাতাল থেকেও ছবিগুলো তুলতাম। ঠিক আছে, কিন্তু এখানে হাসপাতাল নাই আসলে। তো হাসপাতালের ছবি দিলেও আপনারা পারবেন আমি জানি। হ্যাঁ, ওই ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য সব ভাত টিপা লাগে না, অল্প কয়েকটা টিপলেই হয়। এগুলো কিন্তু আমার লেখা না ভাই, এই যে পোস্টার গুলা এগুলো কিন্তু আমার লেখা না। আমি রাস্তায় হাঁটছি, ব্যাংকে ঢুকছি, এখানে ঢুকছি সেখানে ঢুকছি, যে পাইছি ছবি তুলছি। আর ওগুলোই আমরা আজকে ক্লাসে রিডিং পড়ার চেষ্টা করবো। কি ইন্টারেস্টিং না? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ইন্টারেস্টিং। তো চলেন এখন আমরা কি করব, এই ছবিগুলোর ভিতরে যে ইংরেজি লেখাগুলো আছে আমরা একটা একটা করে এখন পড়ার চেষ্টা করবো। চলুন একটা একটা করে পড়ার চেষ্টা করি। তো প্রথমেই এই ছবিটার মধ্যে যে ইংরেজি লেখা আছে সেটা আমরা পড়ার চেষ্টা করবো। শোনেন, এই ছবিটা কোথায় পাইছি আমি বলি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আমাদের অ্যাকাউন্ট ওই ব্যাংকেই খোলা। তো ওই ব্যাংকে ঢুকছিলাম। তো যেখানে টাকা জমা দেয় বা যেখান থেকে টাকা তুলে, তুলে না জমা দেয় আর কি, ওইখানে ডেস্কের উপর মানে আপনার এটা দেওয়া, মানে এই লেখাটা দেওয়া। দেখেন লেখা কিন্তু অনেক লেখা দেওয়া, তাই না? তো এখন এটাকে আমরা পড়ার চেষ্টা করব। তো কিভাবে পড়বো? এখান থেকে পড়বো না, এখান থেকে এজন্যই পড়বো না কারণ যেহেতু এখানে লেখাগুলো ছোট, হ্যাঁ আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। অনেকে মোবাইল দিয়ে ক্লাস করান, অনেকে আবার নেটওয়ার্ক দুর্বল থাকে, লেখানোর সময় ঘোলা ঘোলা আসে। হ্যাঁ, এই কারণে এখান থেকে না পড়ে এই লেখাগুলোকে আমি আলাদা স্লাইডে লিখছি, ওই আগের ক্লাসের মতো আমরা ওইভাবে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এম এক্সাইটেড? জি, এটা কোনো বই থেকে না, আমরা ডিরেক্ট একদম বাস্তবিক জীবনে, মানে বাস্তবিক জীবন থেকে আমরা এগুলো তুলে নিয়ে আসছি। চলেন পড়ার চেষ্টা করি। এখানে কি লিখছে দেখেন। এখানে লিখছে প্রথমে এই শব্দটা প্লিজ। এই শব্দের উচ্চারণ কি? প্লিজ। এই শব্দের উচ্চারণ কাউন্ট। ও ইউ এর উচ্চারণ আও, কাউন্ট। তারপর এর উচ্চারণ অ্যান্ড। তারপর এটা হচ্ছে চেক। তারপর কি ইয়োর। হ্যাঁ, তারপর হচ্ছে মানি। ভাই এগুলো সব সেকশন 5 আমরা পড়ে আসছি, এটা মানি, ভাঙা লাগবে না। তারপর বিফোর, এখানে ভাগ হবে বি ফোর, বিফোর। এটার উচ্চারণ কি? লিভিং, এল ই এ ভি, লিভ। আমরা জানি ই এর উচ্চারণ হচ্ছে ই, এরকম হয় না? লিভ। আর এটা হচ্ছে ইং, মিলায় পড়লে লিভিং। তারপর এটার উচ্চারণ দা। তারপর কি? কাউন্টার। কোথায় ভাগ হবে ভাই? এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে। হ্যাঁ, এখানে ভাওয়াল, এখানে ভাওয়াল, দুইটা কনসোনেন্ট, এখানে এখানে ভাগ হবে। কাউন্টার। এটা হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে? এতটুকুর মধ্যে একটা সেন্টেন্স। চলেন আমরা সেন্টেন্সটা আবার পড়ার চেষ্টা করি, আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করবেন। শুনেন, প্লিজ কাউন্ট অ্যান্ড চেক ইয়োর মানি বিফোর লিভিং দ্য কাউন্টার। আচ্ছা, এটা পড়তে পারেন নাই কারা কারা? হাত তোলেন তো। এইটুক পড়তে পারেন নাই কারা কারা? যাদের পেছনে পড়া ক্লিয়ার আছে তাদের সবার পড়তে পারার কথা। যাদের পিছনে পড়া ক্লিয়ার আছে সবার পড়তে পারার কথা। ঠিক কিনা বলেন? পড়তে পারছেন? হ্যাঁ। এই যে কাউন্টার বললাম ভাই, এগুলো সোজা, এগুলা সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে। এই যে ভাওয়াল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়াল, দুইটা ভাওয়ালের মাঝ বরাবর কে দিলেন? কাউন্টার, কাউন্টার, সোজা। আচ্ছা, এবার একটা কথা বলি, পড়তে পারছেন কিন্তু অর্থ বোঝেন নাই কারা কারা? তার হাত তুলেন। পড়তে পারছেন কিন্তু অর্থ বুঝেন নাই, অর্থ বুঝেন নাই। ভাই ব্যাংকে ঢুকছি, ঢোকার পর একটা সাইনবোর্ড দেখছি বা একটা ছোট লেখা দেখছি, লেখাটা পড়তে তো পারছি কিন্তু অর্থ বুঝি নাই। আচ্ছা, আপনাদের ভেতর থেকে যারা হাত তুলছেন বাকিরা মনে হয় বুঝছেন, বুঝলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যারা হাত তুলছেন তাদের ভেতরে যারা সেন্টেন্স মেকিং এর স্টুডেন্ট আছেন তাদের টেনশনের কিছু নাই, কারণ ভাই সেন্টেন্স মেকিং এগুলোই পড়াবো, যে কিভাবে একটা বাক্য থেকে অর্থ তুলতে হয়। হ্যাঁ, কিন্তু বাকি যারা আছেন যে সেন্টেন্স মেকিং এ নাই, তারা কোনো জায়গা থেকে একটু শিখে নিন, বুঝছেন? কোনো জায়গা থেকে একটু শিখে নিন, নয়তো ভাই, নয়তো শুধু রিডিং পড়ে লাভ হবে না। আচ্ছা, আমি হাত নামায় দিচ্ছি। আচ্ছা, তো তাহলে এটা গেল, ঠিক আছে। ওকে, তারপরে কি লেখা এখানে? আফটার বা আফটার, আফটার দুটোই হয়। আফটার, এখানে ভাগ হবে আফটার লিভিং দ্য কাউন্টার, নো। এটা কি ভাই? এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ অবজেকশন। কিভাবে? দেখেন TION, এতটুকু আলাদা হবে শনস। হ্যাঁ, মানে অবজেকশন সাথে একটা এস আছে আর কি, অবজেকশনস। আর এখানে ভাগ হবে, তাহলে কি? অবজেক্টশনস।
তাহলে এই শব্দের উচ্চারণ অবজেকশনস। এবং এখানে কি কমপ্লেইনস, মানে এগুলো এস হচ্ছে প্লুরাল করার জন্য ব্যবহার হয়েছে। যেমন ধরেন বুক মানে হচ্ছে বই, বি ডাবল ও কে বুক, বুক মানে বই। বাট যদি আপনি একাধিক বই বুঝান তাহলে এস হবে যুক্ত। তো এখানে মূল শব্দ হচ্ছে অবজেকশন, কিন্তু এর সাথে একটা এস যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। বুঝছেন? এস যুক্ত হয়েছে। ঠিক একইভাবে এখানেও কি যুক্ত হয়েছে? একটা এস যুক্ত হয়েছে। হ্যাঁ, এস যুক্ত হয়েছে। তো এই শব্দের উচ্চারণ কি? কমপ্লেইনস। এখানে কোথায় ভাগ হবে? এই বরাবর ভাগ হবে। প্রথম অংশ উচ্চারণ কম, অরিজিনালি খাম এরকম হয়, এখানে শোয়া সাউন্ড আছে, কিন্তু শোয়া সাউন্ড নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের রেগুলার যে ভাওয়াল সাউন্ড সেটাও আমরা উচ্চারণ করবো ইনশাল্লাহ। তো এখানে কি কমপ্লেইন, এ আয়ের উচ্চারণ লং এ সাউন্ডে আপনারা জানেন, আর এস কমপ্লেইনস। তাহলে এই শব্দের উচ্চারণ কি? কমপ্লেইনস। তারপরে উইল বি। আচ্ছা, এটা অনেক বড় শব্দ না, চলেন ভাঙ্গি ভাঙ্গি দেখেন। আচ্ছা, একটু নিচে লিখি, হ্যাঁ নিচে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এন্টারটেইনড, এটা বড় শব্দ। ভাই বড় শব্দ দিলে ভয় পাওয়া যাবে না। বড় শব্দ দিলে কি করা যাবে না? ভয় পাওয়া যাবে না। ভয় পেলে শেষ। আমাদের হাতে অনেক যন্ত্রপাতি আছে, সবচেয়ে বড় যন্ত্রপাতি হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্ন। সিলেবল ডিভিশন প্যাটার্ন এটা এত ইফেক্টিভ একটা টুল, ওটা বসাইলে সব সোজা। তো আমরা এটা কাটাকাটি করব, কাটাকাটি না করলে তো পড়তে পারবো না। তো কাটাকাটি করার নিয়ম কি? একটা ভাওয়াল থেকে আরেকটা ভাওয়াল পর্যন্ত গুনতে হবে, মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে। এটা ভাওয়াল, কনসোনেন্ট কনসোনেন্ট, এটা ভাওয়াল, তাহলে এখানে কাটেন। তারপরে এটা ভাওয়াল, কনসোনেন্ট কনসোনেন্ট, এটা ভাওয়াল, তাহলে এখানে কাটেন। তারপরে দেখেন এটা ভাওয়াল, কনসোনেন্ট, এটা ভাওয়াল, তাহলে এখানে কাটেন। আমরা কি বলছি? যে এমন ভাবে কাটেন, কাটার পরে যেন কনসোনেন্ট থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আবার আরেকটা নলেজ আসবে, নলেজটা বলি। আচ্ছা যাক, আমরা এখানে একটু আগে পড়ি আগে। দেখেন, প্রথম অংশের উচ্চারণ এন, পরের অংশের উচ্চারণ টার, পরের অংশের উচ্চারণ কি? টেই। ভাই এই সাউন্ডটাকে এন এর উপর গিয়ে থামবে। বুঝছেন? দেখেন আমি যে বলছি যে দুই পাশে ভাওয়াল, মাঝখানে একটা কনসোনেন্ট থাকলে এইবার আবার কাটতে হয়, এটা কিন্তু টেকনিক। এখানে আমার মূল শব্দ হচ্ছে টেইন। হ্যাঁ, একটা ভার্ব, ইন্টারটেইন হচ্ছে একটা ভার্ব। এই ভার্বের শেষে ইডি যুক্ত হয়েছে। ভার্বের শেষে আমরা জানি ভার্বের শেষে যখন ইডি যুক্ত হয় তখন কিন্তু এই ইটা সাইলেন্ট থাকে ভাই, তাই না? কি ওই ভার্বের শেষে ইডি এর নিয়ম ভুলে গেছেন? ভুলে গেলে তো চলবে না, তাহলে তো আমার দোষ হবে। এখানে ইটা সাইলেন্ট। তাহলে এই শব্দের উচ্চারণ এন্টারটেইনড। মানে ব্যাপারটা এমন যে এনডি কনসোনেন্ট ব্লেন্ড এরকম একটা ব্যাপার আসবে আর কি। এন্টারটেইনড, কি উচ্চারণ? এন্টারটেইনড, এন্টারটেইনড। বুঝছেন? জি। ভার্বের শেষে ইডি, ভার্বের শেষে আইএনজি, এটা বুঝতে হবে। তো এই শব্দের উচ্চারণ হচ্ছে এন্টারটেইনড। বুঝছেন? আচ্ছা চলেন, সেকেন্ড যে শব্দটা আছে মানে বাক্যটা আছে, এটা আবার আমরা পড়ার চেষ্টা করি। এখানে কি লিখছে? আফটার লিভিং দ্য কাউন্টার, নো অবজেকশনস। আর এটা হচ্ছে অবলিক আর কি, এই চিহ্ন হচ্ছে অবলিক চিহ্ন। কমপ্লেইন্স উইল বি এন্টারটেইনড অর্থ কি? অর্থ হচ্ছে আফটার লিভিং দ্য কাউন্টার। আফটার লিভিং দ্য কাউন্টার এর অর্থ হচ্ছে যে কাউন্টার ত্যাগ করার পরে। আফটার লিভিং দ্য কাউন্টার এর অর্থ হচ্ছে মানে কাউন্টার ত্যাগ করার পরে নো অবজেকশনস, কোনো প্রকার অবজেকশনস বা কমপ্লেইন উইল বি এন্টারটেইনড, মানে হচ্ছে গ্রহণ করা হবে না। হুম, কোনো অবজেকশনই গ্রহণ করা হবে না। বুঝছেন? আচ্ছা, একই জিনিসকে অনেক ভাবে বলা যায়, সেন্টেন্স মেকিং এগুলো ভালো মতো বুঝতে পারবেন। এখানে নো অবজেকশন দিয়ে না দিয়ে আমি যদি এভাবে বলতাম যে অবজেকশনস কমপ্লেইন্স উইল নট বি এন্টারটেইন, তাহলেও সেম অর্থ দাঁড়াইতো। বুঝছেন? বাট এখানে নোটা এনে মানে সেন্টেন্সটাকে অন্যভাবে সাজানো হয়েছে আর কি। আফটার লিভিং দ্য কাউন্টার নো অবজেকশনস কমপ্লেইন্স উইল বি এন্টারটেইনড। ঠিক আছে? জি, বুঝতে পেরেছেন আশা করি। তো ওইখানে আরো একটা লেখা বাকি আছে, ওটা একটু পড়ি। এটা একটু পড়ি, এখানে কি লিখছে দেখেন। এটা কি? এখানে ভাগ হবে কাস্টোমার্স, এই শব্দের উচ্চারণ হচ্ছে কাস্টোমার্স। কাস্টোমার্স, কাস্টোমার্স, তারপর হচ্ছে ডিপোজিট, ডিপোজিট। কাস্টমার ডিপোজিটস, শেষে এস আছে। তারপর হচ্ছে আর ইনশিওরড, ইনশিওরড। আচ্ছা, কথা বুঝতে পারছি? কাস্টমার্স ডিপোজিট আর ইনশিওরড।
তো এই যে অর্থটা, এটা একটা ব্যাংকিং ভাষা। আমি আসলে যদি ব্যাংকের লোকের সাথে কথা বলতাম যে ভাই এটাতে কি বুঝাইছেন, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারতাম। বাট মানে আমি যতটুকু বুঝছি আর কি, যে ওইখানে আপনার আহ ডিপোজিটের টাকা, মানে বিমার ডিপোজিটের টাকা ওইখানে গ্রহণ করা হয়, এটা বুঝছি আর কি। খুব সম্ভবত এটাই অর্থ হবে। আচ্ছা, জি, আশা করি বুঝতে পারছেন, পড়তে পেরেছেন সবাই। কাস্টমার ডিপোজিটস আর ইনশিওরড। এখানে ইনশিওরড কিভাবে হলো দেখেন, এখানে হচ্ছে ইন আর SURE, এটা কিন্তু শিওর শিওর। ওই যে একটা শব্দ আছে না, SURE, একটা শব্দ আছে না, ইনশিওর, এটা একটা শব্দ, এই পুরোটা মিলে একটা শব্দ, আর শেষে ডি আসছে আর কি, ভার্বের শেষে ডি যুক্ত হয়েছে, বুঝছেন? জি। তো আশা করি পড়তে পেরেছেন। চলেন এবার আমরা দেখি, মানে যদিও এটা ঝাপসা ঝাপসা দেখা যেতে পারে, তারপরও আমরা সরাসরি এখান থেকে আরেকবার পড়ার চেষ্টা করি, এখান থেকে। হ্যাঁ, চলেন আমার সাথে একটু সবাই চেষ্টা করবেন প্লিজ। কাউন্ট, ও এখানে আরেকটা উপরে একটা আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট উপরে যে নীল নীল কালির ভিতরে যে লেখা, বেগুনি কালার ভিতরে যে লেখা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কাটাকাটি করেন, ইম্পর্টেন্ট উচ্চারণ আসবে, দেখেন। তো চলেন আমরা সবাই একসাথে পড়ার চেষ্টা করি। প্লিজ কাউন্ট অ্যান্ড চেক ইউর, ভাই এটা দাগ দিলে, এখন যদি নিচে দাগ দিই আরো বুঝবেন না। আমি বলি আপনারা মিলায় নেন আবার। প্লিজ কাউন্ট অ্যান্ড চেক ইউর মানি। ভাই এটা কেমনে মানি হলো, কোনো ব্যাখ্যা নেই, এটা মানে এখানে ওর উচ্চারণ আর মতো হবে, মানি। আর ওয়াই এর উচ্চারণ যে লং সাউন্ড, এটা আমরা জানি, সেকশন 5-এ পড়ে আসছি। আবার প্লিজ কাউন্ট অ্যান্ড চেক ইউর মানি বিফোর লিভিং দ্য কাউন্টার। After leaving the counter, no objections, complaints will be entertained. Customers' deposit are insured. জি, কি পড়তে পেরেছেন? আচ্ছা, এটা পড়ার পরে কার কার ভালো লাগতেছে, যেটা তৃপ্তি পাইলাম, যে না আসলেই তো আমরা এখন ব্যাংকে গেলে, আমরা এখন ব্যাংকে গেলে এগুলো পড়তে পারবো। অনলি একজনের তৃপ্তি। সি 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 সি, এত বড় নেমো খারামি করতেছেন আপনারা। কি হাত তুলতে কি কষ্ট হবে? আমি কি এমনি করে হাত তুলাইছি? মানে এই জিনিসটা পড়ার পরে আপনার মনে তৃপ্তি লাগতেছে না? কি করলাম তাইলে, এত জান প্রাণ উজাড় করে দিয়ে পড়ায় কি করলাম তাইলে? ভাই আগে জিরোতে ছিলেন, ভাই জিরোতে ছিলেন মিয়া, এখন যে পড়তেছেন রুল সহ পড়তে পারতেছেন, রুল সহ, মুখস্থ না। দুই একটা শব্দের উচ্চারণ মুখস্থ করা লাগবে সেটা ঠিক আছে, রুল সহ পড়তে পারতেছেন। আগে রুল সহ পড়তে পারতেন, একটু হাতটা তুলে কৃতজ্ঞতা স্বীকার করেন যে না স্যার, পরে তৃপ্তি লাগতেছে। কিপটার লোকজন সকল, এমন একটা অবস্থা মনে হয় যে 10 কেজি বস্তা তুলতে গেছি মাথার উপরে। আমি হাত তুলতে বলছি, আমি বলছি যে পড়ে তৃপ্তি লাগতেছে, কার কার হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, যাক পড়তে পারছেন আশা করি। চলেন সামনে আগে। তো ওই ব্যাংকের ভিতরে আমি ঘোরাঘুরি করতেছিলাম, মানে ওই ছবিটা তোলার পরে, এই ছবিটা তোলার পরে আমি ঘুরতেছিলাম আর কোথায় ইংরেজি লেখা আছে। হ্যাঁ, মানে একটু বড়। তারপরে ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস পেলাম, দেখেন। মানে আমার কথা হলো যে ইংরেজি, আরে একটা মজার কথা কই। দারোয়ান আমার জিজ্ঞেস করছে যে স্যার আপনি এভাবে ছবি তুলছেন কোন উদ্দেশ্যে?" আমি বললাম যে আমি হচ্ছে একজন ইংলিশ টিচার, তো মানে স্টুডেন্টকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে, তো তাই এটা ছবি তুলতেছি ওদেরকে, এটা মানে তাদেরকে এটা বোঝানোর জন্য যে তারা যেটা রিডিং পড়তে পারবে। তো এটা ইংলিশ লেখা, এখানে একটা লেখা আছে। হ্যাঁ, তারপর আপনার এখানে একটা লেখা আছে, এখানে এখানে লেখা আছে, এখানে লেখা আছে। তো এগুলো আমরা পড়ার চেষ্টা করি, ওকে? চলেন, আমি কিন্তু অনেক এনজয় করতেছি ভাই। ওই জিরো লেভেল থেকে টাইনা আপনাদেরকে এই লেভেল মধ্যে নিয়ে আসা, হ্যাঁ, কত কত জিনিস যে শিখাইছি। তৃপ্তি পাইতেছি, আমি তৃপ্তি পাইতেছি, আপনারা কতটুকু পান না পান, আমার ভাল লাগতেছে, শান্তি লাগতেছে। ওই 42টা ক্লাসে কোর্সে শেষ হওয়ার মানে ক্লাসে শেষ হওয়ার কোর্স 57 নম্বরে চলতেছে। দেরি কম বেশ হোক, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার দায়িত্ব আমার সর্বোচ্চ দিয়ে পালন করছি। আচ্ছা দেখেন, চলুন আমরা এটা পড়ার চেষ্টা করি। চলুন পড়ার চেষ্টা করি। আচ্ছা দেখেন এক এক করে, ঠিক আছে? এই শব্দটা কি দেখে খেয়াল করেন, ট্রানজাকশন। কি ট্রানজাকশন? এখানে এবার আবার ভাগ হবে
হ্যাঁ, আর এখানে এই বরাবর ভাগ হবে, এটা হচ্ছে শান, এটা হচ্ছে ট্রান্স। আর আমরা বলছিলাম যে আপনার ট্রান্স এমন একটা প্রিফিক্স, এরপরে যদি ভাওয়াল থাকে তাহলে এই এস এর সাউন্ডটাকে আপনার বর্গীয় জয় সাউন্ড দিয়ে পড়তে হয় এবং মিলিয়ে পড়তে হবে ডেফিনেটলি। এই শব্দের উচ্চারণ হচ্ছে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন। আর এই শব্দের উচ্চারণ কি ভাই? এতটুকুর উচ্চারণ হচ্ছে আওয়ার। হ্যাঁ, এইচটা সাইলেন্ট এখানে, আওয়ার। আর হচ্ছে এস, ট্রানজ্যাকশন আওয়ার্স, এর মানে হচ্ছে আপনার লেনদেনের সময়সীমা, লেনদেনের সময়সীমা, ট্রানজ্যাকশন আওয়ার্স। ওকে, তারপর দেখেন এখানে এই শব্দের অর্থ কি, এটার অর্থ হচ্ছে, অর্থ না সরি, উচ্চারণ কি, এরিয়া। হ্যাঁ, এরিয়া, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এ রিয়া, এরিয়া। এরিয়া মানে হচ্ছে আপনার জায়গা আর কি, এরিয়া। এই শব্দের উচ্চারণ আন্ডার, এখানে ভাগ হবে, আন্ডার। ওকে, কি লেখা, আন্ডার, আন্ডার মানে আমি যতটুকু ডাক দিব বুঝে নিয়ে এখানে ভাগ হবে, আন্ডার। তারপর কি, তার হচ্ছে সার্ভেইলেন্স, 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 এখানে ভাগ হবে, এই বরাবর ভাগ হবে, এই অংশের উচ্চারণ সার, আর এই অংশের উচ্চারণ হচ্ছে ভেইল। আর লেন্স একই কনসোনেন্ট দুইবার থাকলে একবার ধরে উচ্চারণ করতে হয়। এই সম্পূর্ণ শব্দের উচ্চারণ হচ্ছে সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স, কি উচ্চারণ, সার্ভেই, ভেই ভেই, সার্ভেইলেন্স, বুঝছেন? তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের উচ্চারণ কি, এরিয়া আন্ডার সার্ভেইলেন্স। এর অর্থ হচ্ছে যে অত্র এলাকাটি মানে নজরদারির আওতাধীন, মানে সার্ভেইলেন্স মানে হচ্ছে নজরদারি। হ্যাঁ, আমরা বলি না যে এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, ওরকম একটা কথা একটু ডিফারেন্ট ভাবে লেখা, এরিয়া আন্ডার সার্ভেইলেন্স। আচ্ছা, তারপর দেখেন, প্লিজ টার্ন, টার্ন, হ্যাঁ টার্ন, টার্ন অফ ইয়োর সেল, সি এর পরে ই থাকলে সি এর উচ্চারণ দন্ত স হয়, একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্টের উচ্চারণ করতে হয়, ই এর শর্ট সাউন্ড, সেল, ফোন। খুবই সহজ। তাহলে এখানের উচ্চারণ কি, প্লিজ টার্ন অফ ইয়োর সেল ফোন, তার মানে হচ্ছে মোবাইল বন্ধ রাখুন। ব্যাংকে গেলে কেউ মোবাইল বন্ধ রাখে কিনা আমার জানা নাই, মসজিদে গেলেই মানুষ রাখে না মোবাইল, আর ব্যাংকে গিয়ে মোবাইল বন্ধ রাখবে? প্লিজ টার্ন অফ ইয়োর সেল ফোন মানে কি, মানে হচ্ছে কি করুন, আপনার ফোনটা বন্ধ করুন। আচ্ছা, তারপর দেখেন, দিস ইজ এ নন, এই শব্দের উচ্চারণ স্মোকিং, কেমনে হলে একটু ভাঙতেছি একটু পরে। আর এটা হচ্ছে এরিয়া, স্মোকিংটা কেমনে হলে একটু বুঝেন, এই শব্দটার দিকে খেয়াল করেন, খেয়াল করেন। একটা শব্দ হচ্ছে স্মোক, SMOKE, উচ্চারণ কি, স্মোক, এর সাথে আইএনজি যুক্ত হইছে। হ্যাঁ, আপনারা জানেন যে আইএনজি যুক্ত হইলে অনেক সময় ই পড়ে যায়, ঠিক কিনা, ই পড়ে যায়। তো এখানে ই পড়ে গেছে, অরিজিনালি ই ছিল এখানে, স্পেলিং এর রুল অনুসারে ই পড়ে গেছে, তাহলে উচ্চারণটা কি হয়েছে, স্মোকিং। ও কিন্তু লং সাউন্ডই দিবে, স্মোকিং এরকম না, স্মোকিং। হ্যাঁ, স্মোকিং এই শব্দের উচ্চারণ স্মোকিং, ও লং সাউন্ড দিবে। কারণ আমাদের একটা কথা হচ্ছে যে ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত হয় হোক, কিন্তু মূল ভার্বের উচ্চারণ ঠিক রাখতে হবে, মূল ভার্বের উচ্চারণ হচ্ছে স্মোক, এটা আমাকে ঠিক রাখতে হবে। তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সের উচ্চারণ কি, দিস ইজ এ নন স্মোকিং এরিয়া। ঠিক আছে, এখানে একটা হাইফেন হবে কিন্তু হাইফেন তারা দেয় নাই, অরিজিনালি হাইফেন হওয়ার কথা। নন স্মোকিং এরিয়া মানে গ্রামারের ইয়ার জন্য, আপনার বিশুদ্ধতার জন্য আর কি। দিস ইজ এ নন স্মোকিং এরিয়া, দিস ইজ এ নন স্মোকিং এরিয়া, অর্থ কি, এটা হচ্ছে ধূমপান মুক্ত এলাকা, ধূমপান মুক্ত এলাকা। এটাকে ইংরেজিতে লিখছে দিস ইজ এ নন স্মোকিং এরিয়া। কি পড়তে পারছেন? আচ্ছা, কোন শব্দ যদি কারো পড়তে সমস্যা হয় হাত তুলবেন যে ভাই এই জায়গাটা বুঝি নেই। হ্যাঁ ভাই, ভয় পেলে চলবে না ভাই, সিলেবল ডিভিশন অ্যাপ্লাই করলে এগুলো এমনি সোজা, বড় সত্যি। তাহলে আমি 36 নম্বর ক্লাস কেন পড়াইছি, জি 24 বলেন, কি বলবেন? আমাদের সিলেবল ডিভিশনের উপর ক্লাস হয়েছে, আমরা বুঝাইছি, সাইকোলজি বুঝাইছি যে কেন কাটি, জি বলেন। 24, নাফিসা আক্তার বলেন, জি আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি। স্যার ওইটাকে সার্ভেইলেন্স। সার্ভেইল, আচ্ছা আমি আপনাকে বলি শুনেন, সার এখানে কাটবে, এখানে কাটবে, ভেইল, ই আয়ের উচ্চারণ এই হয় জানেন তো, একটা হ্যাঁ। প্যাটার্ন আছে।
হ্যাঁ, এইল, এখানে এই হবে সার্ভেইলেন্স। 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 আচ্ছা, এবার একটা কথা বলি শুনেন। আচ্ছা, ধরে নিলাম কোন একটা স্টুডেন্ট সব পড়তে পারছে, এটা পড়তে পারেনি, কোন সমস্যা আছে? ডিকশনারি দেখেন। সে, ভাই আমি 100% গ্যারান্টি কোনো দিন দিই দিছি। 10টা শব্দের মধ্যে 9টা পড়তে পারছেন, একটা পড়তে পারেননি, নো প্রবলেম। ওইগুলো ব্যাপার না যে আজকে শিখবেন তাহলে পরবর্তীতে আবার শুদ্ধভাবে পড়বেন, ঠিক কিনা জি বলেন? স্যার। জি হ্যাঁ, স্যার। এইভাবেই এইভাবেই। জি। 90 বলেন, 90 কি লেখছে? সৈয়দ আহমেদ মনে হয়, বলেন জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার। কোনটা এরিয়া শব্দ। হ্যাঁ, এরিয়া শব্দ। এরিয়া, এ জি আর ই এ। আপনাদেরকে ভাইঙ্গে বুঝাইতে বুঝাইতে আপনাদের একটা রোগ হয়ে গেছে। এটা কিন্তু এরিয়া ডিরেক্ট উচ্চারণ করলেই হয়, তারপর আপনি বুঝতে চাচ্ছেন, আচ্ছা সমস্যা নাই। জি ভাওয়াল কনসোনেন্ট আপনার হচ্ছে কি, এটা হচ্ছে ভাওয়াল, তাহলে এখানে ভাগ হবে। তাহলে প্রথম এবার এখানে সোয়া সাউন্ড আ, আ এরকম। আর এখানে দুইটা ভাওয়াল আছে, মাছ বরাবর কেটে যাবে, এ রি আ, এখানেও সোয়া সাউন্ড। এখানে দুই পাশে সোয়া সাউন্ড আছে, মাঝখানে হচ্ছে আপনার মানে ইটা আয়ের শর্ট সাউন্ড দিচ্ছে। সব জায়গায় জোর করে ভাঙার দরকার নাই ভাই। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা বুঝার দরকার নেই, কিছু জায়গা ছেড়ে দেন। কারণ সব বুঝতে গেলে আপনার আরো দুটো জিনিস শেখা লাগবে। একটা হচ্ছে সিলেবল ডিভিশন, অনেক ডিপলি শেখা লাগবে। এবং হচ্ছে যে আপনার আহ শোয়া সাউন্ডটা ডিপলি শেখা লাগবে। শুধুমাত্র শোয়া সাউন্ডের উপর 6টা 7টা ক্লাস নেওয়া সম্ভব, বুঝছেন? এত চাপ নেবেন না। জি জি এটা এরিয়া, এরিয়া, বুঝছেন? জি, বুঝছি স্যার। আচ্ছা, অনেক শব্দ পুরাপুরি বুঝবেন, অনেক শব্দ এক পাশ বুঝবেন, অনেক শব্দ বুঝবেনই না, এভাবেই চলতে হবে। আচ্ছা চলেন তারপর, এবার চলেন আবার তাহলে আমরা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, আবার এবার পড়ার চেষ্টা করি। ট্রানজেকশন আওয়ার্স, এটা হচ্ছে ট্রানজেকশন আওয়ার্স। ও, এখানে আবার লেখা আছে 10 AM, তারপর হচ্ছে টু হচ্ছে 4 PM, সানডে টু থার্সডে, মানে রবিবার থেকে বৃহস্পতিবার, সানডে টু থার্সডে। আচ্ছা, এরিয়া আন্ডার সার্ভেইলেন্স, মানে এলাকাটা নজরদারি আওতায় আছে আর কি। প্লিজ টার্ন অফ ইউর সেল ফোন। দেখছেন ছবিটা তুলতে গেছি, এই লাইটের আলো এখানে সরিয়ে নড়ে তুলছি, তারপরেও কি করবো, উপরে থেকে লাইট। তারপরে দিস ইজ এ নন স্মোকিং এরিয়া। শুনেন, এখানে একটা আপনার হাইফেন হওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই, তারা ভুলে দেয় নাই। ভুল তাদেরও হইতে পারে ভাই, একটু পরে দেখাবো যে ভুল যে তারাও করে। হ্যাঁ, কোন একটা কথা একটা পোস্টারে লেখা আছে তার মানে যে ওটা সঠিক তা না। জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে, নয়তো ভুল। আমি আমার জীবনে কত টি শার্টে যে ভুল ইংরেজি লেখা দেখছি, কত বড় বড় পোস্টারে যে ভুল ইংরেজি লেখা দেখছি। হতেই পারে, মানুষ তো নাকি। আচ্ছা, চলেন চলেন সামনে আগাই। এবার আরেকটা পোস্টার দেখি আমরা। এই পোস্টারটা দেখছিলাম আমি ওই আপনার এটিএম বুথের ভিতরে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথের ভিতরে আর কি। হ্যাঁ, এখানে আমরা চাইলে এখান থেকে পড়তে পারি, কিন্তু আমি একটু বড় করে পড়াচ্ছি। এখানে কি লেখা, চলেন চলেন পড়ার চেষ্টা করি। খুব ইজি সব। হ্যাঁ, অনেক অনেক ইজি। এখানে এই বরাবর ভাগ হবে, এই অংশের উচ্চারণ এনি, আর এই অংশের উচ্চারণ ওয়ার। ওয়ার, এনি ওয়ার, পুরোটা মিলে এনি ওয়ার। তারপর হচ্ছে উইথ ইয়োর ইবিএল কার্ড, এটার উচ্চারণ কার্ড জানেন তো? কি বলতেছে, সব এনিওয়্যার উইথ ইয়োর ইবিল কার্ড, মানে হচ্ছে যে কোনো স্থান থেকে ইবিএল কার্ডের মাধ্যমে শপিং করুন। এটার অর্থ যে কোনো জায়গা থেকে ইবিএল কার্ডের মাধ্যমে কি করুন, শপিং করুন। কি পড়তে পারবেন না? খুবই সহজ, শপ এনিওয়্যার উইথ ইয়োর ইবিএল কার্ড। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ধরে নিলাম আপনার এই জায়গাটা পড়তে সমস্যা হইতেছে। সমস্যা হবেই, সমস্যা হবে না এমন কোনো কথা নেই, সমস্যা হবেই। একবার শুদ্ধ করবেন, সারা জীবন কাজ চলে যাবে। বুঝেন নাই? জি। আরেকটা কথা আছে, ওটা পরের দিকে বললে আরো বুঝতে পারবেন। আচ্ছা শোনেন, চলুন সামনে আগে, এবার নেক্সট পোস্টার। তো ওই ব্যাংক থেকে বেরোইছি, বের হওয়ার পরে এই এই ছবিটা দেখছি আমি। এখানে একটা ইংলিশে লেখা, মানে কিছু একটা ভাড়া হবে আর কি এখানে লেখা। হ্যাঁ, এখানে একটা ভুল করছে তারা, এই ব্যানারের মধ্যে একটা জিনিস তারা ভুল করছে। আমি একটু পরে বলতেছি কেমনে ভুল করছে। আচ্ছা, এই লেখাগুলো আমরা এখানে তুলছি, ওকে? লেখাগুলো এখানে তুলছি। দেখেন এই শব্দের উচ্চারণ কি, কমার্শাল। কমার্শাল, শিয়াল না, কমার্শিয়াল না। আপনারা জানেন
শব্দের শেষে যখন CIAL থাকে তার উচ্চারণ কিন্তু শিয়াল হয় না, শাল, শাল এরকম হয়। তাহলে এই সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? কমার্শাল, কমার্শাল। তারপর এখানে কি? ফর। তারপর হচ্ছে সেইল, এ লং সাউন্ড দিচ্ছে, ই সাইলেন্ট, সেইল। তাহলে এই অংশের উচ্চারণ কি? কমার্শিয়াল ফর সেইল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা একটা ভুল বাক্য, তারা এখানে ভুল করছে। এখানে অরিজিনাল হবে, এখানে থাকবে কমার্শিয়াল স্পেস, এখানে স্পেস লিখতে হবে, SPACE স্পেস। মানে ব্যানারটা হওয়ার দরকার ছিল কমার্শিয়াল স্পেস ফর সেল, মানে বাণিজ্যিক ফ্লোর বা বাণিজ্যিক জায়গা ভাড়া হবে। তারা কি করছে? স্পেস লেখাটা দেয় নাই ভুলে। আমি তো ভাবছি তাদের হটলাইনে ফোন দিয়ে বলবো যে আপনারা ওইখানে স্পেস লেখাটা দেন নাই কেন। হ্যাঁ বলবো। কমার্শিয়াল ফর সেল লেখছে, এখানে হবে কমার্শিয়াল স্পেস ফর সেল, মানে ব্যানারে ভুল করছে, স্পেস লেখাটা বলে দেয় নাই। তারপর এখানে দেখেন, এখানে কি লেখা? 2050। হ্যাঁ, এটা মূলত কি? 2050, 2050। 2000 মানে কি? 2000, 50 মানে 50, 2050। SFT এটা একটা অ্যাব্রিভিয়েশন, এটা অর্থ হচ্ছে স্কোয়ার ফিট। হ্যাঁ, এটা কি? স্কোয়ার ফিট। SFT এর পূর্ণাঙ্গ মিনিং কি? স্কোয়ার ফিট। বুঝছেন? এব্রিভিয়েশন আমরা ক্লাসে যতটুকু পড়াইছি বাকিগুলো ওগুলো আমাদের শীটে কভার করা হবে। আর এখানে কি লেখা? ইউনিট, এখানে ভাগ হবে ইউনিট, ইউনিট, ইউনিট। হ্যাঁ, কেমনে ভাগ হবে? খুবই সোজা, ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল, দেন কাইটা এখানে ইউনিট, প্রথমটা লং সাউন্ডে চলে যাবে, শেষ, ইউনিট। তাহলে কি? কমার্শিয়াল স্পেস, সরি স্পেস তো ওরা দেয় নাই, কমার্শিয়াল ফর সেল 250 স্কোয়ার ফিট ইউনিট। আচ্ছা, তারপর আরেকটা লেখা ছিল কনকর্ড, এখানে ভাগ হবে কনকর্ড, এটা কোম্পানির নাম, কনকর্ড। প্রপার্টি, প্রপার্টি, এখানে ভাগ হবে প্রপার্টি, প্রপার্টি। আপনারা জানেন যে মাল্টিসিলেবিক ওয়ার্ডের শেষে যখন ওয়াই থাকে তখন ওয়াইটা শর্ট, আই এ শর্ট সাউন্ড দেয়। প্রপার্টি, কনকর্ড প্রপার্টি। এ ভাই, এই কাটাকাটিটা শিখতে হবে। আর কাটাকাটি শেখার জন্য সিলেবাল ডিভিশন সিকোয়েন্স, আর সরি সিলেবাল ডিভিশন, সিলেবাল ডিভিশন প্যাটার্ন, সরি। এই কাটাকাটির জন্য কি আমাদের যন্ত্রপাতি? কি? সিলেবাল ডিভিশন প্যাটার্ন। আর 6 নাম্বার সেকশনটা ভালো মতো দেখেন, অনেক মানে সাইকোলজি বোঝানোর চেষ্টা করছি। আর ওয়ার্ড সম্পর্কে পূর্ব জ্ঞান থাকলে আরো সহজ। আচ্ছা, তাহলে কি? প্রপার্টি। তারপর কি দেখেন এটা, এখানে হচ্ছে TION, শনস, এটা সাফিক্স, শনস। ভাই, এই এস যুক্ত হয়, এক বচনকে বহুবচন বোঝানোর উদ্দেশ্যে এস যুক্ত হয়। আর এখানে ভাগ হবে এখানে। হ্যাঁ, তাহলে কি? সলিউশন, সলিউশনস, এই শব্দের উচ্চারণ সলিউশনস। তাহলে এই লাইনের উচ্চারণ কি? কনকর্ড প্রপার্টি সলিউশন। আচ্ছা, নিচে আবার আরেকটা লেখা ছিল, সেটা হচ্ছে সেলস। বা এটা সেইলেস না, সেইলেস না, এটা হচ্ছে সেলস। মানে এই এস গুলো বহুবচন করার জন্য ব্যবহার হয় আর কি, মূল শব্দ হচ্ছে সেল, সেল। তাহলে কি? সেলস, সেলস ইন কুয়ারি, ইন কুয়ারি। এটা অরিজিনাল সাউন্ড হচ্ছে ইন কুয়াইরি, কু আই, আই সাউন্ড আছে, কিন্তু এটাকে আমরা ইনকোয়ারি বলতে পারি, সমস্যা নেই। ইনকোয়াইরি, ইনকোয়াইরি, আই দিয়েই বলেন। ইন কিউ, কিউআইরি, কিউআইরি দরকার, কুয়াইরি বলেন, ইনকোয়াইরি। আচ্ছা, এই আর কি। চলেন তাহলে আবার ওইটা আমরা আবার পড়ার চেষ্টা করি। কমার্শিয়াল ফর সেল 2050 স্কোয়ার ফিট ইউনিট, কনকর্ড প্রপার্টি সলিউশনস, সেলস ইনকোয়ারি। চলবে? জি বলেন। 31। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম। কমার্শিয়াল একটু বুঝাই বলতেন যদি কমার্শিয়ালটা। আমি তো একবার বললাম, কই ছিলেন আপনি তখন? সাথে আসলাম স্যার, করবি আবার পেস লাগতেছে আর কি কমার্শিয়ালটা। আচ্ছা, শিয়ালটা আলাদা করেন, করলেন? হুম। এটা আমরা ওকে। সাফিক্সের ক্লাসে পড়াইছি নাকি? এখানে ভাগ করেন শিয়ালটা এবার। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটাই সমস্যা হয়। এই যে ভাগ করলাম, এবার আপনি পড়েন, এবার আপনিই পড়েন, আমার পড়া লাগবে না, আপনিই পড়েন। এই ভাগটা ঠিক আছে নাকি? কাটছি যে, এটা ঠিক আছে? জি জি স্যার। এবার পড়েন, মিলে আপনিই পড়েন। হুম। কোথায় বোঝেন নাই বলেন? প্রথম অংশের উচ্চারণ কি? আপনি কোন বলেন। হ্যাঁ, মানে প্রথমে তো কম স্যার, ঠিক আছে সমস্যা নাই, ওয়েট এরপরে ওয়েট, MER। দাঁড়ান, দৌড়ান কেন? আপনাদের এই জিনিসটা আমার ভালো লাগে না। এখন বাচ্চার মতো আচ্ছা থাকেন, আচ্ছা আমি যা বলবো আপনি শুধু ইয়েস নো অ্যান্সার দিবেন। প্রথম বলেন, আমার কাটা ওকে। ঠিক আছে?
জি জি স্যার। আচ্ছা, এই অংশের উচ্চারণ বলেন। কম। এই অংশের উচ্চারণ বলেন। মার স্যার। মার, ইয়ের পর আর থাকলে ইয়ের সাউন্ড আরই হবে নাকি আ হবে নাকি? জি জি একই স্যার। কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হবে। তাহলে একটা ম ধরে উচ্চারণ করেন ভাওয়ালের সাউন্ড ঠিক রেখে। কমার। কমার। কমার কমারই তো হওয়ার কথা, কি হবে না তো, নয়তো কমার। কমার হবে না। এতটুক তো কমার, এতটুক তো কমার। জি জি স্যার। তাহলে আনসারটা কি শাল? তাহলে শিয়াল। কমার্শাল। শিয়াল না, কমার্শিয়াল। শাল। কমার্শাল। শেল। কমার্শিয়াল। কমার্শাল বা এটাকে কমার্শিয়াল বলে অনেকে। হ্যাঁ, শিয়াল হাঁস মুরগি, শিয়াল। তো ওই মানে ওই নিয়মে পড়লে কমার্শিয়াল, কিন্তু কমার্শিয়াল শুদ্ধ না, কমার্শাল। কমার্শাল, কমার্শাল। এবার বুঝছেন? জি স্যার। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা চলেন এবার সামনে আগাই। তো ওই সাইনবোর্ডের পরে আরেকটা সাইনবোর্ড দেখছি। এই সাইনবোর্ডটা বুঝছেন, একটা ট্রাফিক বক্স, বাংলা মোটর লিংক রোড। আচ্ছা, তো এখানে বেশ কিছু ইংরেজি আছে। এখানে একটা আছে, তারপরে এগুলা আছে, তারপর এগুলো আছে। এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি, হ্যাঁ, পড়ার চেষ্টা করি। আচ্ছা খেয়াল করেন, চলেন। প্রথমে একটা কোম্পানির নাম লেখা আছে। এটা একটা কোম্পানির নাম। হ্যাঁ, কেমনে? কেমনে কি? এটা হচ্ছে আপনার কেলভিনেটর। এই কোম্পানির নাম হচ্ছে কেলভিনেটর। নে না, নেই, এটা লং সাউন্ড দিবে। কেলভিনেটর। হ্যাঁ, কেলভিনেটর। লং সাউন্ড দিবে। কেলভিনেটর একটা হচ্ছে কোম্পানির নাম। আচ্ছা, এখানে কি লিখছে? কিপিং এভরিথিং না, কিপিং এভরিথিং ফ্রেশ। আচ্ছা সরি সরি, আমি এখানে কিপ লিখছি, এখানে হবে ওরা লিখছে কিপিং, মানে আইএনজি আর কি। তো আমি কিপ লিখছি, ওটা কিপিং হবে আর কি। কিপিং, কিপ থেকে কিপিং। কিপ একটা ভার্ব, মানে সংরক্ষণ করা। ওইখান থেকে আইএনজি, কিপিং এভরিথিং ফ্রেশ, মানে হচ্ছে সবকিছুকে সতেজ রাখে। এভরিথিং, এভরিথিং। এটা থিং, এটা হচ্ছে এভরি। কিপ এভরিথিং, কিপিং এভরিথিং ফ্রেশ, মানে সবকিছুকে সতেজ রাখে। আচ্ছা, এখানে একটা মজার কথা বলি। ওরা না ব্যানারে এই জায়গাটা ভুল করছে, জানেন, বিশাল বড় ভুল করছে। দেখেন আমি কিন্তু এখানে পি একটা দিয়ে লিখছি, তারা দেখেন পি এখানে দুইটা দিছে, পি দুইটা দিছে। এটা ভুল বানান। তারা বুঝাইতে চাইছে সুপার ফাস্ট টেকনোলজি, কুলিং টেকনোলজি, কিন্তু তারা লিখে ফেলছে সাপার। সুপার মানে হচ্ছে চরম, হ্যাঁ অনেক, আর সাপার মানে রাতের খাবার। এই কোম্পানি আমি ফোন দিব। এটা তারা ভুল লিখছে এখানে, এটা ভুল। এখানে সাপার লিখছে, সুপার। তারা বুঝাইতে চাইছে সুপার, কিন্তু এটা বানানো হচ্ছে সাপার। সাপার মানে রাতের খাবার। দুইটা পি দিয়ে যখন লেখা হয় তখন তার উচ্চারণ সাপার, কারণ দুইটা পি এর মাঝ বরাবর ভাগ হয়ে যায়। সাপার। সাপার মানে রাতের খাবার, ডিকশনারি সার্চ দিয়ে দেখেন। আর ওরা বোঝাইতে চেয়েছে সুপার, তো আমি বানানটাকে ঠিক করে লিখছি। একটা বড় কোম্পানি একটা পুলিশ পুলিশ চেকপোস্টে একটা ব্যানার লাগাইছে, ওইখানেও বানান ভুল। তো এটা হচ্ছে সুপার, 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 সুপার। তারপর হচ্ছে ফাস্ট, কুল ইং, কুলিং, টেকনোলজি। হ্যাঁ, টেকনল না, এখানে আবার নল, টেকনোলজি মানে পুরোটা মিলে টেকনোলজি, পুরোটা মিলে টেকনোলজি। তারপর দেখেন, রেডি ফর এনিথিং, রেডি ফর এনিথিং। তাহলে কি দাঁড়াইলো? চলেন আমরা একটু পড়ি পরবর্তী। আচ্ছা আরেকবার এখানে পড়ি। কেলভিনেটর, কিপ এভরিথিং ফ্রেশ, সুপার ফাস্ট কুলিং টেকনোলজি, রেডি ফর এনিথিং। এটা লিখছে। চলেন আবার আমরা পড়ার চেষ্টা করি, খেয়াল করেন। এই যে এখানে লেখা কেলভিনেটর, কেলভিনেটর, এই লাইনটা লেখা কিপিং এভরিথিং ফ্রেশ। ফ্রেশ যে ফ্রেশ আপনারা জানেন। এখানে লেখা সাপার ফাস্ট, সরি, সাপার হবে না, তারা ভুল লিখছে। এখানে হবে সুপার ফাস্ট, পি একটা হবে না, পি বেশি লিখছে তারা ভুলে। কুলিং টেকনোলজি। আচ্ছা, তারপরে কি রেডি ফর এনিথিং, রেডি ফর এনিথিং কি? 27 ইয়া, ফাতেমা ইয়াসমিন আবার হাত তুলেন, কি হয়েছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন চটপট। জি না, মানে ওই প্রশ্নটা করতে চাইছিলাম যে ওনারা তো অনেক ভালো করে শিক্ষা অর্জন করেছেন, কিন্তু ওনারা যে ভুল দেখেন, এই এই বিষয়টা জানতে চাইছিলাম, ওটা কি ইচ্ছাকৃত নাকি? যে কোনো হইতে পারে, যারা টাইপ করে তাদেরও হইতে পারে,
হ্যাঁ, যারা ওইখানে ছিল তাদেরও হইতে পারে, ভুল যে কারো হইতে পারে। ঠিক আছে, ভুল তো ভুলই। হ্যাঁ, ভুল তো ভুলই, যে কারো হইতে পারে, ভুল আমারও হইতে পারে, হইতেই পারে ভুল। আচ্ছা, তবে সচেতন থাকা উচিত যে আমি এত আহ, এই পোস্টারটা যে শুধু যে এখানে লাগাইছে তা না, এই পোস্টার তো আরো অনেক জায়গায় লাগছে ঢাকার, সব জায়গায় সেম বানান, ভুল বানান। এগুলার আসল সমস্যা কি জানেন? টাকা বাঁচানো। এটা ছাপানোর আগে যদি একটা ইংলিশ টিচার দিয়ে এটাকে চেক দিত, তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু তারা ওই টাকাটা খরচ করবে না। ওই কম্পিউটার দোকানে না লেখছে ওটাই প্রিন্ট দিয়ে দাও, শেষ। শুনেন, ভুলে ভরা বাংলাদেশ। কিছুদিন আগে একটা ব্যাংকে গেছিলাম অ্যাকাউন্ট খুলতে, তারা আমাকে একটা লিফলেট দিছে, বাংলাও প্রচুর ভুল, ইংলিশও প্রচুর ভুল। ওই ভুলটা হইতো না যদি ওই ওই লিফলেটটা প্রিন্ট দেওয়ার আগে একজন ভালো ইংলিশ টিচারকে দিয়ে রিভিউ দেওয়া হতো, আর একজন বাংলার যিনি পারদর্শী তাকে দিয়ে রিভিউ দেওয়া হতো, তাইলে আর ভুলটা হবে না। কিন্তু ঠেকা পড়ছে তা করে কষ্ট করে টাকা খরচ করবো, একটা একজন ইংলিশ টিচারে দিবে চেক করার জন্য, আবার একটা বাংলা টিচারে দিবে চেক করার জন্য। টাকা দেখেন, ওই অল্প কিছু টাকা বাঁচিয়ে থেকে পুরাই শেষ। একটা কথা মনে রাখবেন, সবসময় এক্সপার্টদের দিয়ে কাজ করাবেন, এক্সপার্টদের দিয়া। যেটা আপনি পারেন না সেটা পারার দরকার নাই, ওই লাইনে যে এক্সপার্ট আপনি তাকে দিয়ে করান। হ্যাঁ, আমার এক চাচা আছে, কথা বুঝেন, দেখেন কথায় কথায় কথা ওঠে। আমার এক চাচা আছে, হ্যাঁ, আপন চাচা। হ্যাঁ, উনি বাড়ি বানাবে, মোটামুটি 20-25 লাখ টাকা বাজেট। হ্যাঁ, গ্রামে আর কি বাড়ি বানাবে, ওই একতলা ধরেন বানাবে আর কি, 25-30 লাখ টাকার বাজেট আর কি। তো আমরা সবাই বলছিলাম যে একটা ইঞ্জিনিয়ার হায়ার করেন একটা ডিজাইন করার জন্য। হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার যদি একটা ডিজাইন দিত, সর্বোচ্চ 25 থেকে 30 হাজার টাকা নিত, সর্বোচ্চ 50 হাজার টাকায় নিত ধরেন। আরে 50 এত লাগে না, 25 থেকে 30 হাজার হলেই সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। চাচা বলছে যে আরে ইঞ্জিনিয়ার লাগেনি, আমরা কি বুঝি না? তো ইঞ্জিনিয়ারের প্ল্যানিং নেয় নাই, না নিয়ে কি করছে, আপনার রুমের যে ডিজাইন উনি নিজেই করছে। বাড়ি বানানোর পরে অনেক জায়গায় ভুল, হাইট কম হয়ে গেছে, গেট দিয়ে ঢুকতে গেলে মাথা বাইজে পড়ে, অনেক ঝামেলা। আমি এই কথা দিয়ে কি বুঝতে চাচ্ছি, একা একা সবসময় পণ্ডিতি করা যাবে না। আপনার বাচ্চা অসুস্থ, হ্যাঁ, ফার্মেসি থেকে ওষুধ খাবেন কেন? আপনি দেখেন না 200 টাকা 300 টাকাতে ভিজিট দিয়ে একটু ডাক্তার দেখান না। এখন ভয় পেতে পারেন যে না ডাক্তারের কাছে গেলে তো উল্টাপাল্টা ওষুধ দিবে। আরে ভাই, ভালো ডাক্তার খুঁজে বের করেন যে উল্টাপাল্টা ওষুধ দিবে না। বুঝেন নাই? নিজে এক্সপার্ট হইতে যান কেন? হ্যাঁ, নিজে এক্সপার্ট হইতে যাবেন না, সব জায়গায় যাবেন না নিজে এক্সপার্ট হইতে। ফর্ম পূরণ করেন আপনারা অনেকেই, ফর্ম পূরণ করেন, এই যে বাংলাদেশের ভোটার ভোটার তালিকা, কত বানান ভুল, আনোয়ারে বানায় হয় জানোয়ার। হ্যাঁ, লাল মিয়ারে বানায় হয় টুট টুট মিয়া, মানে কালা মিয়া সাদা মিয়া ধরেন কিছু একটা। ফর্ম পূরণ করতে ভুল করে, দক্ষ লোকজনের অভাব। তো যাক, কথার অর্থ হচ্ছে এটাই যে এক্সপার্টদের দিয়ে কাজ করাবেন, তাহলে ভুল কম হবে। বুঝছেন? ভুল কম হবে। আমি যেটা বুঝি না সেটা আমি না, আমি এটা করবো না যেটা বুঝি না আমি। আচ্ছা চলেন সামনে আগাই। না, বড় একটা পোস্টার এখানেও বানান ভুল, যাক, মা- সমস্যা নেই, চলুন সামনে আগাই। তো ওইখান থেকে হাইটা পরে দেখলাম একটা টাইলসের দোকান, বুঝছেন, টাইলসের দোকান। তো এখানে আপনার কিছু লেখা আছে, এই যে এখানে, আরে এটা তো দেখা যাবে না, দাঁড়ান আমি এই যে এখানে কিছু লেখা আছে, হ্যাঁ, এখানে শিকদার মার্বেল এন্ড টাইল। আচ্ছা, আমরা এখান থেকে বলি শিকদার মার্বেল এন্ড টাইল, এটা আমার তুলতে মনে নাই, যাক আমি অল এখান থেকে তুলছি আর কি। চলেন আমি এখান থেকে তুলি। আচ্ছা দেখেন, ওরাও ভুল করছে, এই এই পোস্টারের মধ্যে একটা ভুল আছে, এই পোস্টারের মধ্যে একটা ভুল আছে, ভুলটা একটু পরে দেখাচ্ছি। এখানে কি কি লেখা দেখেন, অল, কাইন্ডস, ভাই এটার উচ্চারণ কাইন্ড, আমরা সেকশন পড়াইছি, সেকশন 4-এ পড়াইছি। আর শেষে এস আছে বহুবচন করার জন্য, কাইন্ডস অফ মার্বল। হ্যাঁ, কনসোনেন্ট এল ই, এখানে ভাগ হবে, শব্দের শেষে এল ই আছে, তার আগে কনসোনেন্ট, তাহলে কি মার্বল। বল মানে হালকা আকারের সহযোগিতা নিয়ে, কিন্তু এটাকে আমরা মার্বেল বলি আর কি। হ্যাঁ,
তারপর এই যে সাইনটা, এই সাইনটাকে বলা হয় অ্যান্ড। এটা হচ্ছে অ্যান্ড সাইন, অ্যান্ড, মার্বেল অ্যান্ড। আচ্ছা, তারপরে কি, এই শব্দের উচ্চারণ হচ্ছে গ্র্যান ইট, গ্র্যান ইট, এটা সাইলেন্ট, গ্র্যান ইট মানে গ্র্যানিট আর কি, গ্র্যান্ড মিলায় পড়লে গ্র্যানিট। কি উচ্চারণ বাংলা যদি বলি, গ্র্যানিট, এটা হচ্ছে অরিজিনাল উচ্চারণ। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা টাইলসের দোকানে এটাকে উচ্চারণ করে গ্রানাইট, গ্রানাইট, গ্রানাইট উচ্চারণ করলে করে, কিন্তু এটা ভুল। আপনি এই শব্দটাকে আইপিএ দিয়ে চেক দেন, এই শব্দের উচ্চারণ গ্রানাইট না, গ্র্যানিট, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। কিন্তু বাংলাদেশে প্রচলিত কি, এই গ্রানাইট প্রচলিত, সব জায়গায় দেখবেন গ্রানাইট গ্রানাইট গ্রানাইট, বাংলাতেও লেখা থাকে গ্রানাইট, লেখা থাকুক সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল। আমি দুটাই বলে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, গ্রানিট, ওকে। আর ইটা সাইলেন্ট, এখানে ইটা কেন সাইলেন্ট বা আইটা কেন শর্ট সাউন্ড দিল, ভাই এগুলো কোনো রুল নাই, সব জায়গায় আসলে রুল হয় না, কারণ শব্দের উৎস বিভিন্ন হয়ে থাকে, আপনারা জানেন। আচ্ছা, তারপর দেখেন এখানে কি লেখা, টাইলস। হ্যাঁ, এ ভাই শব্দের শেষে যে এস থাকবে, মাথাটা একটু অ্যালার্ট রাখেন যে এগুলো এস অতিরিক্ত আসে, মানে হচ্ছে আপনার প্লুরাল করার জন্য। আমার মূল শব্দ হচ্ছে এটা টাইল, এই টাইলের সাথে এস যুক্ত টাইলস। যেমন চিপ, CHIP, চিপ, চিপ মানে হচ্ছে ছোট টুকরা, চিপ মানে ছোট টুকরা, আমরা যে খাই চিপ, তো এটার সাথে একটা এস থাকে, আমরা বলি চিপস। কেন? কারণ অনেকগুলো চিপ, চিপ মানে অনেকগুলো ছোট টুকরা, এর জন্য বলা হয় চিপস। এসটা অরিজিনালি না, এসটা পরে আসে, এরকম এরকম আর কি, টাইলস। তারপর এটা দেখি, ইম্পোর্টার, ইম্পোর্টার, ইম্পোর্টার মানে আমদানিকারক, ইম্পোর্টার। তারপর হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে হোল। আপনারা জানেন যে ডাব্লিউ এবং এস, এইচ একসাথে থাকলে আপনারা কি হচ্ছে যে নর্মালি এইচটা সাইলেন্ট থাকে, কিন্তু এখানে হচ্ছে আপনার ডাব্লিউটা সাইলেন্ট। আমরা চারটা শব্দের কথা মনে বলছিলাম না, এই চারটার মধ্যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে হোল। কি উচ্চারণ, হোল। সেলার, এখানে ভাগ হবে সেলার, সেলার দুই একই কনসোনেন্ট দুইবার, একটা কনসোনেন্টের উচ্চারণ করতে হবে। হোলসেলার, কি উচ্চারণ, হোলসেলার। তাহলে এই পুরো জিনিসটার উচ্চারণ কি হবে, অল কাইন্ডস অফ মার্বেল অ্যান্ড গ্রানিট, বা আমরা বাংলাদেশিদের মতো করে গ্রানাইট, গ্রানাইটও বলতে পারি, টাইলস ইম্পোর্টার অ্যান্ড হোলসেলার। জি ভাই, সব জিনিস কাজে লাগবে, সেকশন 2 তে পড়ছি, 3 তে পড়ছি, সবই কাজে লাগবে। জাস্ট মাথাটাকে একটু অ্যাক্টিভ রাখতে হবে, প্র্যাকটিস বেশি করে করতে হবে। জি, চলেন সামনে আগাই, তাহলে দেখি এখানে কি। আচ্ছা আমি বলি ওরা কি ভুল করছে, ওইখানে কাইন্ডস এর পরে আপনার একটা অ্যাপোস্ট্রফি কমা দিছে, মানে ওরা এইভাবে লিখছে, এখানে একটা কমা দিয়ে লিখছে, কিন্তু এই কমাটা হবে না, এগুলো গ্রামাটিক্যাল ভুল, বুঝছেন, এগুলো হবে না এখানে কমা। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। চলেন তারপর, চলুন সামনে আগাই। তো এখান থেকে পরে আরেকটু সামনে গেছি, একটা টাইলসের দোকানের ভিতরে ঢুকছি, একটা টাইলসের দোকানের ভিতরে ঢুকছি, ভিতরে ঢোকার পর ছবি তুলছি, পরে ওনারা বলছে ভাই ছবি তুলতেছি কোনো সমস্যা হবে? তো উনি বলতেছিল স্যার কোন পারপাসে ছবি ছবি তুলছেন? তখনও ওই সেম পরিচয়টা দিছে, আমি একজন ইংলিশ টিচার, আমার একটা ক্লাস আছে, ওইখানে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাইতে হবে, সো এই জন্য ছবি তুলছি। ওকে স্যার। পরে আমাদের ইউটিউব চ্যানেলে একটা কার্ডও দিয়ে আসলাম যে ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখেন। আচ্ছা, এখানে বেশ কিছু লেখা আছে, রাইট, এখানে বেশ কিছু লেখা আছে, আমরা এগুলো পড়ার চেষ্টা করবো, চলেন। আচ্ছা, চলুন পড়ার চেষ্টা করি। এই শব্দের উচ্চারণ কুইক, কুইক উচ্চারণ, কুইক। আমরা মনে হয় দুই এক ক্লাস, কিছু কয়েক ক্লাস আগেই পড়াইছি। আর এটার উচ্চারণ কি, এই বরাবর ভাগ হবে, ডিট্যাচ, কি ডিট্যাচ, ডিট্যাচ, ডিট্যাচ। আরে ভাই ভাগ তো ইজি তো, ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল কাটেন না এখানে, ডিট্যাচ, তাহলে কি কুইক ডিট্যাচ, কুইক ডিট্যাচ। আর এটা হচ্ছে হাইফেন, ওই কম্পাউন্ড ওয়ার্ড লেখার ক্ষেত্রে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয় আর কি, কুইক ডিট্যাচ। তারপর হচ্ছে সিট, সিট, কভার, কভার আর কি, কভার, কভার, হ্যাঁ কভার, এইবার ওর ভাগ হবে কভ আর কভার। আচ্ছা, এখানেও ভাগ করা যায়, কিন্তু এখানে ভাগ করলে অনেকে আবার লং সাউন্ড দিয়ে পড়তে পারেন, কিন্তু না, অরিজিনালি ভি এর পরে ভাগ হবে আর কি, কভার, কিন্তু মিলায় পড়লে কভার, কভার। আপনি যদি এখানেও কাটেন, তারপরেও যে মহাভারত অশুদ্ধ ব্যাপার তা তা না, কভার, সহজ জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ইজি, হ্যাঁ। আচ্ছা, প্রথম লাইনটা তাহলে কি গেল, কুইক ডিট্যাচ সিট কভার, কুইক ডিট্যাচ সিট কভার। তারপর হচ্ছে ইজি,
এখানে ভাগ হবে রিলিজ। রিলিজ, এই রিলিজটা আমরা পড়াইছি সেকশন 5 এ মনে হয়। রিলিজ, এখানে এসটা জেড এর সাউন্ড দিবে। রিলিজ, ইজি রিলিজ। ওকে, তারপর ইনস্ট্যান্ট, কেমনে কেমনে কি দেখেন, আপনার হচ্ছে এটা এই বরাবর ভাগ হবে ইনস্ট্যান্ট। কি হলো? ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, হ্যাঁ ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট। এ ভাই, একটা আমি করে দিলাম, মিউট করে দিলাম, আবার আনমিউট হন কেন? আরেকবার আনমিউট হলে রিমুভ। ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, বা এখানেও কাটা যেতে পারে ইনস্ট্যান্ট, ঘুরে ফিরে একই সাউন্ড আসে। ইনস্ট্যান্ট। ভাই শুনে, এই কাটাকাটি নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, কাছাকাছি গেলেই উচ্চারণ হয়ে যাবে। ঠিক আছে? আমি একই শব্দ অনেক স্যারকে আমি বিভিন্ন ভাবে কাটতে দেখছি, এগুলো নিয়ে মারামারি কিছু নাই। ইনস ইনস্ট্যান্ট, স্ট্যান্ড বলা যায়, সমস্যা নেই, স্ট্যান্ড। তারপর হচ্ছে হিট ইং, এতটুকুর উচ্চারণ হিট, আর এর উচ্চারণ ইং। ভাই আইএনজি এমনি এমনি পড়াই নেই, হিটিং, সম্পূর্ণ শব্দের উচ্চারণ হিটিং। আর এখানে এ বরাবর ভাগ হবে সিস্টেম। অরিজিনালি সিস্টেম, এখানে আপনার শোয়া সাউন্ড আছে, কিন্তু শোয়া সাউন্ড লাগবে না, আমরা রেগুলার ভাওয়াল সাউন্ড দিয়ে পড়বো, সমস্যা নাই। সিস্টেম, সিস্টেম, হ্যাঁ সিস্টেম। তাহলে পুরো লাইনের উচ্চারণ কি? ইনস্ট্যান্ট হিটিং সিস্টেম, ইনস্ট্যান্ট হিটিং সিস্টেম। তারপরে দেখেন অটো, আমরা পড়ছি সিট অ্যান্ড কভার, এটা হচ্ছে অ্যান্ড সাউন্ড, হ্যাঁ অ্যান্ড সাউন্ড, অটো সিট অ্যান্ড কভার। জি, চলেন পরবর্তী স্লাইডে, মানে ওইটার লেখা এখনো বাকি আছে। তারপর হচ্ছে দেখেন, তারপরে দেখেন এন্টি, এতটুকু হচ্ছে এন্টি, এন্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, এই শব্দের হচ্ছে এন্টি। এন্টি একটা আপনার প্রিফিক্স, আপনার প্রিফিক্সের ক্লাসে মোস্ট প্রবাবলি পড়াইছি। অ্যান্টি ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়াল, এখানে ভাগ হবে রিয়াল, রিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল। তারপর হচ্ছে প্রোটেকশন, এখানে শন শন তো আলাদা হবে, প্রোটেকশন। তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ প্রোটেকশন, পুরো লাইন অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেকশন। হ্যাঁ, তারপরে কি এখানে ভাগ হবে রিমোট, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল ওটা একটা ফিচার আর কি, রিমোট কন্ট্রোল। তারপর হচ্ছে ডুয়েল, এটার উচ্চারণ হচ্ছে ডুয়েল, হ্যাঁ এখানে এবারে ভাগ হবে ডুয়েল। তারপর হচ্ছে নজেলস, 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 হ্যাঁ নজেলস, এটা মূলত হচ্ছে কনসোনেন্ট এল ই আর কি, এসটা পরে আসছে, মূলত শব্দটা হচ্ছে নজল, নজল ছিল, জেড কনসোনেন্টের পরে এল ই, নজল শেষে এস আর কি, নজলস এরকম। এখানে এইটা সাইলেন্ট, এটা বলা হয়েছে সেকশন 6 এ, ডুয়েল নজেলস। আচ্ছা, তাহলে কি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেকশন, রিমোট কন্ট্রোল, ডুয়েল নজেলস। জি, চলেন দেখি তাহলে আমরা আরেকবার ওইখান থেকে পড়ার চেষ্টা করি। কুইক ডিটাচ সিট কভার, ইজি রিলিজ, ইনস্ট্যান্ট হিটিং সিস্টেম, অটো সিট কভার, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটেকশন, তারপর হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল, ডুয়েল নজলস। কি পারা যায়? জি পারা যায়। চলুন সামনে আগাই। তো এখান থেকে বের হওয়ার পরে, মানে ওই টাইলসের দোকান থেকে বের হওয়ার পরে আরেকটু সামনে গেলাম, পরে ঢুকলাম মোতালিব প্লাজায়। মোতালিব প্লাজার নিচতলায় কিছু ইলেকট্রনিক্স এর দোকান আছে, রাইস কুকার, আপনার ইলেকট্রিক চুলা এগুলো বেচে। ওইখানে দেখলাম একটা রাইস কুকারের মানে প্যাকেট। তো দেখলাম যে না, এখানে কিছু ইংরেজি লেখা আছে, এগুলো আমরা একটু লিখি, এইগুলো একটু নিয়ে যাই। হ্যাঁ জি, এই যে ছবি তুলে আনছি, চলেন এগুলো আমরা এখন পড়ার চেষ্টা করি। এখানে যা যা আছে এগুলো এখানে পাবেন। আচ্ছা দেখেন কি লেখা, এটা হচ্ছে ওয়ান, ওয়ান এস এস, মানে এস এস, মানে এস এস মানে হচ্ছে এটা একটা শর্ট ফর্ম, আপনার স্টেনলেস স্টিলকে সংক্ষেপে এস এস বলে। এস এস, অনেকে বলবেন যে এস এস পাইপ, এস এস চেন, এরকম এস এস। তারপর এই শব্দের উচ্চারণ ইনার, একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা ধরে উচ্চারণ করতে হবে, ইনার এরকম না, ইনার। তারপর হচ্ছে পট এন্ড, ওয়ান নন স্টিক ইনার পট, এটা হচ্ছে ওই যে প্রথমের যে এই লেখাটা আর কি, হ্যাঁ এই লেখাটা আমরা পড়লাম আর কি। মানে এটা বুঝাইতেছে যে প্যাকেটের ভিতরে একটা এসএস ইনার পোর্ট আছে, আর একটা হচ্ছে নন স্টিক ইনার পোর্ট আছে। তারপরে দেখেন এখানে কি লেখা, এলু মি
এই এখানে একটা আই বাদ গেছে মনে হয় খুব সম্ভবত, বানানে ভুল হয়েছে। দেখি তো। হ্যাঁ এখানে আরে বানানে ভুল হয়েছে, এখানে একটা আই হবে। এলুমিনি, অ্যালুমিনিয়াম, এই শব্দের উচ্চারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ইনার পট উইথ নন স্টিক কোটিং। আচ্ছা এই লাস্টের শব্দটা দেখেন। হ্যাঁ এটা কি ভাই? কোটিং। খুবই সহজ ভাই, আইএনজি থেকে আলাদা করেন আর এই অংশের উচ্চারণ কোট, ও এর সাউন্ড হচ্ছে লং ও এর মতো, কোটিং। অ্যালুমিনিয়াম ইনার পট উইথ নন স্টিক কোটিং। হ্যাঁ নন স্টিক কোটিং। ওকে, একটু আগে আমরা নন স্মোকিং বলছি না, ওই ননের পরে একটা হাইফেন দিতে হয় আর কি, না দিলে ওটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়, গ্রামার একটু ভুল হয়। তাহলে এই লাইনটা কি? অ্যালুমিনিয়াম ইনার পট উইথ নন স্টিক কোটিং। এই যে এটা হচ্ছে কোটিং। আচ্ছা তারপরে দেখেন এই লেস, লেস কিন্তু একটা সাফিক্স, তাহলে লেসটাকে আলাদা করেন। আর তাহলে এই অংশের উচ্চারণ কি? স্টেইন। তাহলে দুটো মিলে স্টেইনলেস। এগুলো আমরা পড়াইছি 6 নম্বর সেকশনে। স্টেইনলেস স্টিল ইনার পট, স্টেইনলেস স্টিল ইনার পট, ডাবল ই থাকলে কি হয়? আপনার ই সাউন্ড দেয় নাকি? জি, স্টেইনলেস স্টিল ইনার পট। ওকে, তারপর দেখি কি আছে। এখানেও আইটা মিস মিস গেছে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম স্টিমার, অ্যালুমিনিয়াম স্টিমার। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হিটিং প্লেট। ভাই শোনেন একটা কথা কই, অ্যালুমিনিয়াম কেমন হইলো বোঝার দরকার নেই, এটা ডিরেক্ট পড়েন। এগুলোর ভিতরে অনেক প্যাচ মোচর আছে ভাই, বুঝছেন? শোনেন, আমি চাইলে এই রিডিং কোর্সটাকে 200 ক্লাস পর্যন্ত ঠেকানো যাবে, 200 ক্লাস। এত অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। যদি আমি 100% গ্যারান্টি দিতাম তাহলে আমি 200 ক্লাসে নিতাম, বুঝছেন? তো কিছু শব্দ না বুঝতে পারলে সমস্যা নাই, ওটাকে ডিরেক্ট আয়ত্ত করেন। এমনিতেই 57 নম্বর ক্লাসে এসে পৌঁছাইছি। হ্যাঁ অনেক সূক্ষ্ম ব্যাপার আছে, একদিনেই সব জাহাজ হইতে পারবেন না। এটা অ্যালুমিনিয়াম, দুই একটা শব্দ না বুঝতে পারলে যখন বুঝবেন যে বুঝতেছি না, বাদ দেন। আচ্ছা অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়াম পুরোটা যে বুঝবেন না ব্যাপারটা তা না, কিছু অংশ বুঝবেন কিছু অংশ বুঝবেন না। হ্যাঁ যেমন অ্যালুমিনিয়াম শব্দটা যদি আমি এখানে লিখি, খেয়াল করেন। আচ্ছা ধরুন এখানে লিখলাম, হ্যাঁ এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে। এখানে কেন ভাগ হবে? কারণ দুইটা ভাওয়াল আছে, মাঝ বরাবর কেটে দিতে হয়। আচ্ছা তাহলে কি? এটা হচ্ছে এলু। এই জায়গাটা অনেকে বুঝবেন না, যেখানে ইউটা উ কেন হইলো ভাই, বোঝার দরকার নেই। এলু, এটা মাই হবে না মি, এটা নাই হবে না নি, এলু মি নি। আর এটার উচ্চারণ আম, তাই না? ইউ এর পরে আপনার কনসোনেন্ট এম আছে, তাহলে ইউ এর উচ্চারণ আ। ওই প্রথমটা একটু বুঝবেন না, এলু, লু কেন হইলো ভাই, বোঝার দরকার নাই, প্যাচমোচর আছে। দুই একটা শব্দ মুখস্থ করে নিন। অ্যালুমিনিয়াম উচ্চারণ কি? অ্যালুমিনিয়াম। ওকে অ্যালুমিনিয়াম। তারপরে দেখেন এটা হচ্ছে হিটিং প্লেট, এটার উচ্চারণ হচ্ছে প্লেট, প্লেট। অ্যালুমিনিয়াম হিটিং প্লেট, প্লেট মানে কি? তলা আর কি। আচ্ছা তারপর কি? মেজারিং কাপ, এখানে হচ্ছে মেজার, এতটুকুর উচ্চারণ হচ্ছে মেজার, মেজার মেজার। মেজার পড়াইছি আমরা, মেজারিং কাপ, সিওপি কাপ, অ্যান্ড স্পুন, ডাবল ও এর সাউন্ড কি? উ বলছি না, স্পুন। মেজারিং কাপ অ্যান্ড স্পুন। আর আর এখানে দাগ দিছি কেন? এগুলো মানে আলাদা করছি আর কি। হ্যাঁ কারণ ওইখানে তো অনেকগুলো লাইন ছিল, ওরকম লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য লিখছি আর কি, ডিভাইড করছি। তারপর দেখেন অটোমেটিক, অটোমেটিক, অটো এতটুকু উচ্চারণ তো আমরা জানি, অটোমেটিক, অটোমেটিক। তারপর হচ্ছে হিট কন্ট্রোল, অটোমেটিক হিট কন্ট্রোল। তারপর কি? সিস্টেম। হ্যাঁ আচ্ছা অটোমেটিক হিট কন্ট্রোল সিস্টেম। তারপর হচ্ছে থার্মোস্ট্যাট, একটা প্রযুক্তি আর কি, থার্মোস্ট্যাট, থার, এখানে থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট, বুঝছেন? অটোমেটিক হিট কন্ট্রোল, থার্মোস্ট্যাট। অ্যালুমিনিয়াম স্টিমার, অ্যালুমিনিয়াম হিটিং প্লেট, মেজারিং কাপ অ্যান্ড স্পুন, অটোমেটিক হিট কন্ট্রোল সিস্টেম, থার্মোস্ট্যাট। আচ্ছা ওকে জি। তাহলে দেখেন আরেকবার আমরা পড়ার চেষ্টা করি। ওয়ান এসএস ইনার পট অ্যান্ড ওয়ান নন স্টিক ইনার পট। এর আচ্ছা নীল কালি দিই এখানে, না তো বোঝা যাবে, আচ্ছা সাদা দিই তাহলে ভালো বোঝা যাবে। অ্যালুমিনিয়াম ইনার পট উইথ নন স্টিক কোটিং, স্টেনলেস আচ্ছা এই পাশ দিয়ে দিই, দেখেন অ্যালুমিনিয়াম ইনার পট উইথ নন স্টিক কোটিং, স্টেনলেস স্টিল ইনার পট, অ্যালুমিনিয়াম স্টিমার, অ্যালুমিনিয়াম হিটিং প্লেট, মেজারিং কাপ অ্যান্ড স্পুন,
অটোমেটিক হিট কন্ট্রোল সিস্টেম, থার্মোস্ট্যাট। কি পারবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে যে ছবিগুলো আমরা প্রথমে দেখাইছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সবগুলো পড়তে পেরেছি, ঠিক কিনা? হ্যাঁ, দুই একটা শব্দ অনেকের ঝামেলা হইতে পারে ভাই, ওটা সারা জীবনই হবে। হ্যাঁ, 100% কখনই হবে না। আলহামদুলিল্লাহ আমরা পড়তে পেরেছি। তো এগুলো যেহেতু পড়তে পেরেছি, হ্যাঁ এগুলো যেহেতু পড়তে পেরেছি, তো আশা করি এরকম ছবি যদি আমি এয়ারপোর্টে গিয়ে তুলি, যদি আমি হসপিটালে গিয়ে তুলি, বা কোর্টে গিয়ে তুলি, আশা করি সেগুলো পড়তে পারবেন। ওই যে বললাম না যে ভাই, পাতিলের ভাত রান্না হয়েছে কিনা আপনার তো পুরা সবগুলো টিপে দেখার দরকার নেই। হ্যাঁ, এখন যদি আমি হাসপাতাল গিয়ে এরকম 10টা ছবি নিয়ে আসি, এয়ারপোর্টে গিয়ে 10টা ছবি নিয়ে আসি, বাস স্টেশনে গিয়ে 10টা ছবি নিয়ে আসি, তাইলে ভাই ক্লাস তো কয়েক ঘন্টা হয়ে যাবে, তাই না? জাস্ট আমরা এটা প্রুফ করলাম যে ভাই এতদিন আমরা যা পড়ছি, যে মানে প্রতিশ্রুতি আমার ছিল যে 70 থেকে 80%, আলহামদুলিল্লাহ এটা 90% ক্রস করে গেছে আলহামদুলিল্লাহ। কিছু জায়গায় দুই একটা জিনিস থাকবে, অনেক শব্দ থাকবে এরকম যে পুরোটাই বুঝবেন না, আবার অনেক শব্দ থাকবে কিছু অংশ বুঝবেন কিছু অংশ বুঝবেন না। যেমন অ্যালুমিনিয়াম, যেটা ওই এলুটা বুঝেন নাই কিন্তু পরেরটা কিন্তু বুঝছেন। তো না বুঝতে পারলে সমস্যা নেই, ডিকশনারি আছে, ডিকশনারি হেল্প নেওয়া খারাপ কিছু না, ঠিক আছে? আচ্ছা, এবার মন দিয়ে কিছু কথা শুনুন, সবাই একটু হাত তুলুন। এই অংশটা খুব ইম্পর্টেন্ট। আমার আমার এখনকার কথা, যদি আপনি পুরা কোর্সের মধ্যে, এখনকার কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার পুরা কোর্সের মধ্যে, কারণ এই কথা যারা মাথায় রাখবে না, তারা 2 দিন পরে আমাকে ভুল বুঝবে, 2 দিন পরে বলবে যে এটা হইলো না ওইটা হইলো না, বিভিন্ন ধরনের ঝামেলা। এটা ভাই অনেক গুরুত্বপূর্ণ ভাই, এই লাইনটা 3বার লেখার দরকার ছিল আমার। মন দিয়ে কিছু কথা শুনুন, মন দিয়ে কিছু কথা শুনুন, মন দিয়ে কিছু কথা শুনুন। ভাই একটা হাত তুলছেন না, যদি সম্ভব হইতো আপনাদেরকে 2টা হাতই তুলাইতাম আমি। ভাই একটা কাজ করেন, সবাই একটু ডান হাত তুলেন। আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই, সবাই একটু ডান হাত তুলেন প্লিজ। আল্লাহকে সাক্ষী রেখে ভাই সবাই একটু ডান হাত তুলেন, খুবই ইম্পর্টেন্ট কিছু কথা। যেহেতু কোর্সের শেষ, একদম শেষ প্রান্তে আমরা, এই কথা আমি এরপরে ক্লাসে বলবো, কিন্তু আজকে আবার বলতেছি আমি। ভাই এটা মাথায় ঢুকাইতে হবে, নয়তো সমস্যা আছে। আচ্ছা, কিছু কথা মন দিয়ে শুনুন। এখন থেকে ক্লাসের শেষ পর্যন্ত, মানে স্ক্রিন শেয়ার অফ করা বন্ধ, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, নয়তো সারা জীবন ভুল বুঝবেন। হাতগুলো তোলায় রাখেন। শোনেন, আমরা এতক্ষণ এই ছবিগুলো দেখছি, আমি বিশ্বাস করি আপনি দেশ বিদেশে যেখানেই যান না কেন, এরকম সাইনবোর্ড দেখলে আপনি পড়তে পারবেন। কি পারবেন? পড়তে পারবেন। কিন্তু একটা জায়গায় আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, প্রথম কথা ভয় পেলে তো চলবে না। পরের কথা হচ্ছে, চেনা জিনিসও অচেনা লাগবে যদি না মাথা খাটান। ভাই হাত এমনি তোলাই নেই, এখানে একটা কথা লিখছি, চেনা জিনিসও অচেনা লাগবে যদি না মাথা খাটান। যদি মাথা না খাটান, একটা চেনা জিনিসও আপনার অচেনা লাগবে যদি মাথা না খাটান। এই লাইনটা আমার পরে সবাই পড়েন, দেখেন এরপর একটা ম্যাজিক আছে। সবাই পড়বেন, পড়েন আমার পরে, চেনা জিনিসও অচেনা লাগবে যদি মাথা না খাটান। চেনা জিনিসও মানে আপনি যা শিখছেন সেটাও দেখবেন যে চোখের মধ্যে ধরা পড়তেছে না যদি আপনি ব্রেনটা না খাটান। আমি এই জিনিসটাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, খুবই কমন একটা উদাহরণ। হ্যাঁ, একটা কমন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের অফিসের যে ফোন নাম্বারটা আমরা একটু লিখি, খেয়াল করেন, আমাদের যে অফিসিয়াল যে ফোন নাম্বার, 010188577766। আচ্ছা, এটা আমাদের ফোন নাম্বার, তাই না? তো এই নাম্বারটাকে আমরা সাধারণত এইভাবে বলি, 01885, এক টানে এতটুক বলি, তারপরে বলি 77766, মানে এইভাবে আমরা বলি। হ্যাঁ, এইভাবে বলি। এখন হুট করে কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি আমাদেরকে এসে বলে যে আচ্ছা ভাই আপনাদের নাম্বার কি এইটা, 01 8, তারপর হচ্ছে 85, দাঁড়ান আমি বুঝাচ্ছি, আগে লিখি। ধরেন আমরা নাম্বারটাকে কিভাবে বলি, 01885 77766, মানে ট্রিপল ট্রিপল বলে আমরা অভ্যস্ত। এখন আপনাদের ভিতর থেকে কেউ যদি আমাকে হুট করে এভাবে বলেন যে ভাই আপনাদের নাম কি, নাম্বারটা কি এরকম 01885 75 76 66, ধরেন কথার কথা, মানে আপনারা আমাকে এসে বললেন যে ভাই আপনাদের ফোন নাম্বারটা কি 01885
77, 76, 66। আমি শুনলে কি করবো, না না এটা আমার ফোন নাম্বার না, ঠিক কিনা? আমার পয়েন্ট বুঝেন। মানে আমি যেভাবে বলে বলে অভ্যস্ত, 01885 777 666, আপনি যদি এভাবে না বলে এই নাম্বারটাকে আপনার মতো করে বলেন, মানে 018 বললেন, পরে বললেন যে ভাই 85, 77, হ্যাঁ, তারপর হচ্ছে 76, 66। হ্যাঁ, এবং একদিন এরকম হয়েছে, এক স্টুডেন্ট আমার কইতেছে ভাই আপনাদের নাম্বার কি 77, 76, 66 না? মানে আমরা নর্মালি কি করি, দুইটা দুইটা করে ভাগ করি না? যখন আমরা ফোন নাম্বার বলি আমরা কিন্তু দুইটা দুইটা করে ভাগ করি। 01917 10 20 30, 01917 25 32 38, এভাবে বলি কিনা বলেন? এভাবে বলি। এখন আমাদের নাম্বারটাকে আপনি যদি দুটা দুটা করে ভাগ করেন, যেমন আপনি বললেন 77, 76, 66, এভাবে যদি বলেন, বিশ্বাস করেন আমি প্রথম ধাক্কায় আমি বলবো যে এটা আমার নাম্বার না, ঠিক কিনা? ইয়েস আর নো? হাত এমনি তোলাই নাই। প্রথম ধাক্কায় আমার নাম্বারে আমার কাছে চেনা লাগবে না, কারণ আপনি প্যাটার্ন ভেঙে বলছেন, সেম নাম্বার কিন্তু। এখন আমি যদি মাথা না খাটাই, তাহলে কি চেনা জিনিস কি অচেনা লাগবে না? মানে সব শুনেন, একটা জিনিস আপনার মনের মধ্যে যেভাবে আছে সবসময় যে ওইভাবেই পাবেন এমন কোনো গ্যারান্টি না, আপনি একটু ডিফারেন্ট ভাবেও পাইতে পারেন, কিন্তু মাথা খাটাইতে হবে। এই সেম গেমটা আপনার ফোন নাম্বার দিয়ে করেন। ধরেন কথার কথা, আপনার ফোন নাম্বার আপনি দুইটা দুইটা করে বলে অভ্যস্ত, আপনি তিনটা করে বলার চেষ্টা করেন। আর এখনই করেন না, করেন, দেখবেন যে আপনার আপনার নাম্বার আপনি চিনতেছেন না। আপনার ফোন নাম্বারটা আমারে বলেন। আপনি সারা জীবন দুইটা করে বলছেন, আমি ধরুন তিনটা করে বলবো। আমি তিনটা করে টান দিয়ে বলবো যে 700 এত, হ্যাঁ, 700 এত, উমুক তুমুক, দেখবেন যে আপনার কাছে অচেনা লাগতেছে। তার মানে বোঝা গেল যে ভাই, চেনা জিনিসও অচেনা লাগবে যদি না মাথা খাটান। চেনা জিনিসও অচেনা লাগবে যদি না মাথা খাটান। তাইলে আপনারা যখন বিদেশ যখন যাবেন, গিয়া এসব পোস্টার দেখবেন, আপনারা কিন্তু সবই পড়ছেন। আপনারা ভাওয়ালের শর্ট সাউন্ড পড়ছেন, ভাওয়ালের লং সাউন্ড পড়ছেন, আপনার সিলেবল ডিভিশন প্যাটার্ন পড়ছেন, কনসোনেন্ট ব্রেন পড়ছেন, কনসোনেন্ট ডায়াগ্রাম, সব কিছু পড়াইছি, সবই কিন্তু চেনা। কিন্তু আপনার দেখার ধরনের উপর কিন্তু অনেক সময় চেনা জিনিসও অচেনা লাগতে পারে। অনেক সময় অচেনা লাগতে পারে। সিলেবল ডিভিশন প্যাটার্ন কোথায় কাটবেন আপনি ধরতে পারতেছেন না। ওই যে ধরতে পারতেছেন না, এটা তো আমার দোষ না, এটা আপনার কমতি। আমি খুবই দুঃখিত, এটাই বাস্তবতা, তাই না? আমি তো আমার জায়গায় পড়াইছি, কিন্তু আপনি ধরতে পারতেছেন না, তাহলে ওটা আপনার কমতি না? আপনার ফোন নাম্বারে তো আপনি চিনতে পারবেন না যদি আমি প্যাটার্ন চেঞ্জ করে বলি। আচ্ছা, এখন সবচেয়ে বড় জিনিস কি জানেন? হাত আরো দুইটা তুলেন ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, পুরো কোর্সের মধ্যে এটা সবচেয়ে বড় কথা। ভাই সব দায়িত্ব আমার একার না, আপনার অনেক দায়িত্ব আছে। আমি কাউরে জাহাজ বানিয়ে দেওয়ার জন্য এখানে বসি নাই। সব দায়িত্ব আমার একার না, আপনারও অনেক দায়িত্ব আছে। কথাগুলো গুরুত্বপূর্ণ ভাই, আমি লাস্টের ক্লাসে বলবো, আজকে আবার বলতেছি, সব দায়িত্ব আমার একার না, আপনার অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, শুনেন, কয়েকটা উদাহরণ দিব। একটা ফুটবল টিম এবং একটা ফুটবল কোচ, এই গল্পটা শুনেন। একটা ফুটবল টিম, একটা দেশের একটা ফুটবল টিম আর একটা কোচ। একটা গল্প বলি। এক দেশের একটা ফুটবল টিম ছিল, পারফরমেন্স ভালো না। ধরেন একটা ফুটবল টিমে 30 জন প্লেয়ার ছিল, কতজন, বা 25 জন প্লেয়ার ছিল, ধরেন একটা ফুটবল টিমে 25 জন প্লেয়ার ছিল, তাদের পারফরমেন্স খুবই বাজে, খুবই বাজে, খুবই একদমই খুবই খারাপ অবস্থা। ধরেন বিশ্বের মধ্যে যতগুলো দেশ ফুটবল খেলে তার মধ্যে ধরেন খুবই খারাপ অবস্থা। তো এখন এদের পেছনে ধরেন আপনি একজন তাগড়া একজন ফুটবল কোচ নিয়োগ দিলেন, কোচ। হ্যাঁ, এখানে যে প্লেয়ার গুলো আছে এরা হলো আদামরা প্লেয়ার। আমার কথা বুঝেন ভাই, আজকে কিছু হিট হিট করবো না, অ্যাকচুয়ালি কিছু সত্য বলবো, আপনাদেরকে বুঝতে হবে। ধরেন এখানে 25 জন ফুটবল প্লেয়ার আছে যারা আদামরা প্লেয়ার, ভালো মতো বল পাস করতে পারে না, ভালো মতো বল রিসিভ করতে পারে না। হ্যাঁ, কোনো দলের সাথে খেললে 20টা 25টা করে গোল খায়। এই ধরনের, ধরেন একটা ফুটবল টিমকে নিয়োগ দেওয়া হইলো খুব তাগড়া, ধরেন আর্জেন্টিনার কোচকে গিয়ে নিয়োগ দেওয়া হইলো, বর্তমান সময়ের সবচেয়ে ভালো যে কোচ। ধরেন যেহেতু রিসেন্ট টাইমে আর্জেন্টিনা কাপ জিতছে, সো আমরা আর্জেন্টিনার উদাহরণটা টানতে পারি। তো আর্জেন্টিনার কোচকে নিয়োগ দেওয়া হইলো। এখন কোচ তো নাম্বার ওয়ান, কোচ তো বিশ্ব সেরা। এখন কোচ অনেক ট্রাই করতেছে এই 25 জনকে খুব ভালোভাবে শেখানোর জন্য।
এখন আমাকে একটা কথা বলেন, এই যে ফুটবল টিমটা যে শক্তিশালী হবে, সব দায়িত্ব কি একা কোচের? কোচ তো শক্তিশালী, ঠিক আছে, সব দায়িত্ব কি একা কোচের? এখানে কি আপনার এই প্লেয়ারদের কোনো দায়িত্ব নাই? ধরেন কোচ একটা হোমওয়ার্ক দিছে, কিন্তু প্লেয়াররা ঠিক মতো করে না, অনেকে করে অনেকে করে না। হ্যাঁ, সো ভাই দায়িত্বটা আসলে একজনের না। বিশ্ব কেন, মানে বিশ্বের সেরা সেরা কোচ ট্রেনারও যদি নিয়ে আসা হয়, বাট এরা যদি রিসিভ করার ক্ষমতা না থাকে, তাহলে সেরা দল হইতে পারবে না। বুঝছেন? এই জন্যই কথাটা বললাম ভাই, সব দায়িত্বই ভাই আমার একার না। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। দিন শেষে সে আপনারা ততটুকু নিতে পারবেন যতটুকু পরিশ্রম আপনারা করছেন, যতটুকু এফোর্ট আপনারা দিচ্ছেন। আপনার কি মনে হয় যে সবাই একই রকম দক্ষতা নিয়ে বের হবে এই কোর্স থেকে? এখন আপনি পারতেছেন না, ওটার দোষ তো আমাকে দিলে চলবে না ভাই। আমি তো আমার সেরাটা দিছি। হ্যাঁ, এই উদাহরণটা বুঝেন না, এই উদাহরণটা তো এমনি এমনি আনি না, এই জন্যই তো বললাম যে এইটা না বুঝলে সারা জীবন আমরা দোষারোপ করে যাবেন। আমি তো আমার জায়গা থেকে দিছি, এখন তো এটা তো সম্ভব না যে আমার সব স্টুডেন্ট সেম পারফরমেন্স দিবে, এটা তো সম্ভব না। আর আপনারা এমন স্টুডেন্ট যারা, মানে কি বলবো, সত্যি বলতে যারা স্কুল কলেজে পড়ে তাদের মাথায় কিন্তু একটু শার্প থাকে, পড়াশোনার সাথে কানেক্টেড থাকে। কিন্তু আপনারা অনেকে তো স্কুলে গেছিলেন আরো 20 বছর আগে, তো খুবই মানে আপনাদের অবস্থা খুবই মুমূর্ষু ছিল, আপনার দুর্বলের চেয়েও দুর্বল। বাংলাদেশে একটা ইংলিশ লার্নিং কোচিং সেন্টার আছে, ইংলিশ থেরাপি, আপনারা অনেকেই নাম শুনছেন। ইংলিশ থেরাপি কোচিং সেন্টারের স্লোগান হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য। মানে ইংলিশ থেরাপি তাদেরকে ইংরেজি শেখায় যারা ইংরেজিতে দুর্বল। আমরা কাদেরকে শিখাই? দুর্বলের চেয়েও দুর্বল তাদেরকে শিখাই আমরা। ইংলিশ থেরাপিতে ভর্তি হতে গেলে রিডিং পড়া জানা লাগে, রিডিং ছাড়া ইংলিশ থেরাপিতে ভর্তি হতে পারে না। আমি সুনাম বদনাম কিছুই করতেছি না, আমি জাস্ট একটা রিয়েলিটি বর্ণনা করতেছি আর কি। ইংলিশ থেরাপিতে কেউ যদি জিরো নলেজ নিয়ে যায়, এই ফাতেমা ইয়াসমিন স্টুডেন্ট, মানে যে একটা অক্ষরে পড়তে পারতো না, এই ফাতেমা ইয়াসমিন স্টুডেন্ট যদি ইংলিশ থেরাপিতে যায়, তাকে ভর্তি নেবে না। তাকে আমরা ভর্তি নিছি, আমরা পড়াইছি। তাহলে এত দুর্বল মানে স্টুডেন্টকে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়া আমার পক্ষে ভাই যতটুকু হয়েছে আমি ততটুকু আউটপুট মানে আমি দিছি আর কি। এখন আপনারা যদি রিসিভ করতে না পারেন, সেটা তো ভাই আমার আমার দায়ভার আসবে না। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন যে স্যার মাঝখানে অনেকদিন ক্লাস, মাঝে মধ্যে ক্লাস গ্যাপ গেছে, আপনাদেরকে একটা সলিউশন দিই। কোর্সের সব ভিডিও আবার দেখা শুরু করেন টানা 2 মাস। জীবন তো এখন অনেক বাকি আছে না? আপনার বয়স যদি এখন 25 হয়, আপনি তো 60 বছর বাঁচার চিন্তা করেন না? তাইলে আবার 4 মাস দেখেন না, তাহলে তো বাকি জীবনে সুন্দর মতো চলে যাবে। দায়ভার সবসময় মানে মানে দিলেই হয় না, মানে ঠিক আছে আমার কোনো দোষ নাই, সব স্যারের দোষ না। আমার যেমন মানুষ হিসেবে আমার খারাপ গুণ আছে, আমার ভালো গুণ আছে, ভালো গুণ আছে খারাপ গুণ আছে, আমি তো অস্বীকার করবো না। আমরা দুর্বলের থেকে দুর্বল স্টুডেন্টকে পড়াই। আজকে আমাদের মানে প্র্যাকটিক্যাল রিডিং শেষ, এরপরের ক্লাসে আমরা জাস্ট হচ্ছে প্রশ্নোত্তর করে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ বুধবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কি জানি কথা মাথায় আসলো, আরেকটা উদাহরণ মাথায় ছিল। কোথায় ছিলাম আমরা, সব দায়িত্ব আপনার এখানে না, আপনার অনেক দায়িত্ব আছে। না, আরেকটা ভালো কথা মনে ছিল, এটা ভুলে গেছি। আচ্ছা দেখ, ফুটবল টিমের উদাহরণটা বুঝছেন তো? হ্যাঁ, খালি কোচ দিয়ে হবে না, স্টুডেন্টদেরকে ওই পরিমাণ মানে এফোর্টটা দিতে হবে, তাহলেই ভালো কিছু একটা সম্ভব আর কি। আর সবচেয়ে বড় কথা ভাই, যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। ও মনে পড়ছে, মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ছে, এটাও একটু ইম্পর্টেন্ট, হাত তো তুলাইছে আর কি তুলামো, শোনেন। এটা একটু বুঝেন, এই কথাগুলো না বুঝলে ভাই আপনারা ডিস্টার্ব করবেন পরবর্তীতে। শুনেন, আপনাদের বাড়িতে কোন একটা বাচ্চা, ধরেন ক্লাস 2-এ পড়ে, কোন একটা বাচ্চা, এটা বুঝেন ভাই, একটু বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। ক্লাস 2-এ পড়ে, কেবলমাত্র 2-1 শব্দ করে পড়া শিখছে বাংলা। ধরেন এখান থেকে ক্লাস 3-তে উঠলো, তাহলে তার বাংলা রিডিং, আমি বাংলা রিডিং এর কথা বলতেছি, ইংরেজি না, আর একটু চালু হবে। ধরেন 3 থেকে 5-এ উঠলো, তো 5-এ যখন উঠবে,
ফাইভে ওটার সাথেই কিন্তু সে যে ঝরঝর করে রিডিং পড়তে পারে সবাই, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, কুইতে কুইতে রিডিং পড়ে, কুইতে কুইতে রিডিং পড়া বুঝেন? তারা এভাবে রিডিং পড়ে। ধরেন সরায়া ময়কার মা আমার আমার, সরায়া ময়কার মা আমার, বয়কার বা অনুষ্য লয়কার বাংলা বাংলা, দয়কার দেশ ও দেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার বাংলাদেশ, এভাবেই তো পড়ে না ক্লাস থ্রির বাচ্চারা? তো আপনারা কোর্সটা শেষ করছেন, আপনারা যদি এখন এই মুহূর্তে মানে আশা করেন যে আপনারা একদম অনার্স পাস মাস্টার্স পাস তাদের মতো করে ঝরঝরা রিডিং পড়বেন, তাহলে ভুল। আপনাদেরকে প্র্যাকটিসের উপর থাকতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন আমি শিখিয়ে দিই। আপনারা ক্লাস ফাইভের বই নিবেন, ক্লাস ফাইভ দিয়ে শুরু করেন, বা ক্লাস টু নেন। আমি শুনেন, ভালো কথা মনে হচ্ছে, এটা যদি আমার ডিজাইন করার সময় মাথায় থাকতো তাহলে আমি লিখতাম। যারা যারা চান যে না রিডিংটা একটু ঝরঝরা হোক, তাহলে আপনারা একটা ক্লাস কাজ করতে পারেন। ক্লাস টু, আরে কি লিখি, সরাসরি লিখি, ক্লাস টু, ক্লাস ফাইভ, আর ধরেন ক্লাস এইট, এই তিনটা বইয়ের কথা বলি। আবার আবার বলি, দাঁড়ান। ক্লাস টু, তারপর হচ্ছে ক্লাস ফাইভ, ক্লাস হচ্ছে এইট। দেখেন আপনাদের আত্মবিশ্বাস কেমনে আসে। আপনারা একটা ক্লাস টু এর বই সংগ্রহ করেন, ক্লাস টু যেখান থেকে পারেন সংগ্রহ করেন। আপনারা লাইন বাই লাইন রিডিং পড়ার চেষ্টা করেন, আশা করি আপনারা পারবেন। 100 শব্দের মধ্যে আপনার 95টা পারবেন। তারপরে এর ক্লাস টু এর বইটা শেষ করেন, তারপরে আপনি ক্লাস ফাইভ এর বইটা নিয়ে আসেন। ক্লাস ফাইভ এর বইটা নিয়ে আসেন, আশা করি প্রতি 100 শব্দের মধ্যে আপনার আহ এখানেও 95টা পারবেন, 2-4টা না পারতে পারেন। তো এই বইটা ঝরঝরা করেন, তারপর আপনি ক্লাসের এই বই নিয়ে এসে এটা পড়েন। হ্যাঁ, পড়েন। প্রথম যখন পড়বেন তখন দেখবেন কি অনেক জায়গায় আপনি আটকে যাচ্ছেন, যেমন ওই কিছু শব্দ, যেমন অ্যালুমিনিয়াম, এন্টারটেইনড, এরকম যে শব্দগুলো আছে আটকে যাবেন, যাবেন, সমস্যা কি, যান আটকায়, ওগুলো ডিকশনারি দেখে আয়ত্ত করে নেন। সব দায়িত্ব তো আমার একার না। এমনিতেই কোর্সের ক্লাসের সংখ্যা 57টা হয়ে গেছে। এখন আপনারা যদি বলেন যে ভাই আমাদেরকে ক্লাস টু ফাইভ এইট এর বই দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করান, তাহলে আরো 50টা ক্লাস ডিজাইন করা লাগবে। এই ক্লাস টু এর বই শেষ করতে লাগবে আরো 7-8টা ক্লাস, এখানে ফাইভ এর বই শেষ করতে লাগবে আর 8-10টা ক্লাস, এইটের বই শেষ করতে আরো 15-20টা ক্লাস লাগবে। তাহলে কি সারা জীবনকে খালি এগুলোই করে যাবো নাকি? বেসিক মানে যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি আপনাদেরকে দেওয়া হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, নিজ দায়িত্বে একটু প্র্যাকটিস করেন। ক্লাস টু এর বইটা নিয়ে একটু পড়ার চেষ্টা করেন, ফাইভ এর বইটা নিয়ে একটু পড়ার চেষ্টা করেন, মাঝখান থেকে কিছু গল্প পড়েন। হ্যাঁ, ঝরঝরা করতে হবে, প্র্যাকটিসের উপরে কিছু নেই, খালি বোঝাটাই সব না, প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। ধরেন আপনি ক্লাস ফাইভ থেকে একটা গল্প নিলেন, গল্পটা আপনি প্রথম যখন পড়বেন তখন অনেক জায়গায় আটকে যাবেন। গল্পটা যখন আবার পড়বেন তখন একটু কম আটকাবেন, যখন আবার পড়বেন তখন আরো কম আটকাবেন, যখন আবার পড়বেন তখন আরো কম আটকাবেন, এরপরে পড়বেন আটকাবেনই না। ব্যাপারটা তো এরকমই না? এরকমই তো। আপনার ছোট ভাই মক্তবে পড়ে, সে কেমনে কোরআন শরীফ পড়া শিখছে? হুজুরে এক পাতা তারে পড়তে দিছে, প্রথম যখন পড়ছে অনেক জায়গায় আটকাইছে, আবার পড়ছে আরেকটু কম আটকাইছে, আবার পড়ছে আরেকটু কম আটকাইছে, পরে ঝরঝরা হয়ে গেছে। তোর ঝরঝরা রিডিং ভাই বসে থাকলে হবে না, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ভাই। সব দায়িত্ব আমার একার না, আপনার অনেক দায়িত্ব আছে। আমার কাজ থিওরি বোঝানো, প্র্যাকটিস করানো, যতটুকু করার আমি করছি। এখন বাকি যে যতটা প্র্যাকটিস করবেন এটা আপনাদের ব্যাপার। এবং ফুটবল টিম এবং ফুটবল কোচের যে উদাহরণ দিলাম সেটা তো বুঝতে পারছেন, যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে আপনারা যদি কোনো শব্দের উচ্চারণ না বুঝতে পারেন তাহলে কিভাবে ডিকশনারিতে এটা খুঁজবেন, এটা শেখাবো ইনশাল্লাহ। জি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর উপরে কিছু নেই। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা 57 নম্বর ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের অফিসিয়ালি ক্লাসটা শেষ হয়ে যাবে, কোর্সটা শেষ হয়ে যাবে। জি, আমি এখন স্ক্রিন শেয়ার অফ করে দিব। আর যদি কারো সাপোর্টের দরকার পড়ে, আমাদের অফিস টাইম দুপুর 2টা থেকে রাত 9টা, এই সময়ের মধ্যে আপনারা নক করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই, এবং আজকের ক্লাস কি পুরো কোর্সই শেষ অলমোস্ট। আমাদের প্র্যাকটিক্যাল রিডিং এর পুরো 2টা ক্লাস হয়ে গেছে, এবং আমরা এটা প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আমাদের বই পুস্তক হোক আর হচ্ছে আমাদের সাইনবোর্ড হোক, যে ইংরেজি যে শব্দগুলো থাকবে, ইনশাল্লাহ আমরা প্রতি 10টা শব্দের মধ্যে মিনিমাম 8টা-9টা পড়তে পারবো। 2-1টা শব্দ পড়তে নাই পারি, ওটা কোনো ব্যাপার না, ওটা ডিকশনারি দেখে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে।
তো ইনশাল্লাহ এর পরবর্তী যে ক্লাসটা আছে 58 নম্বর ক্লাস, সেই ক্লাসে আমাদের কোর্সটা সম্পন্ন হতে চলেছে ইনশাল্লাহ। এর পরবর্তী ক্লাসে আমরা মূলত দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা টপিক হচ্ছে আপনারা কিছু প্রশ্ন করেছিলেন আমাদেরকে, সেই প্রশ্নগুলো উত্তর দিব এবং ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় এটা একটু দেখাবো, এবং সেই সাথে কিছু ওই যে বিদায়ী কিছু বক্তব্যের মাধ্যমে আমাদের কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।